দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি অস্ট্রেলিয়ার সিডনি থেকে গবেষক এবং লেখক মুবাশ্বের হাসান। মুবাশ্বের হাসানের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। ওনার সবকিছুই আর এখন গবেষক হিসেবে অত্যন্ত সিরিয়াস, কিন্তু মানুষ হিসাবে অনেক একজন মানে খুবই আনন্দময় মানুষ, যার সাহচর্য আনন্দময়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করেছেন, এখন গবেষণা করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ে। আর রাজনীতি, তার মূলত গবেষণার বিষয় হলো রাজনীতি, সমাজ, রাষ্ট্র এবং সাংবাদিকতা সব নিয়েই গবেষণা করেন, কিন্তু এখন তিনি রাজনৈতিক গবেষক হিসেবে রাজনীতি নিয়ে গবেষণা করছেন। আজকে কথা বলবো তার সাথে। মুবাশ্বের হাসান, স্বাগত আপনাকে ক্ষণকালী স্টুডিওতে। না, ধন্যবাদ অনেক আপনাকে ভাইয়া। আমি তো কাকন ভাইয়ের প্রোগ্রাম দেখি, এখানে যে আসতে পারবো এটা ভাবিনি। ধন্যবাদ আপনাকে ভাই। ভালো আছেন না? চলছে ভাই, এই তো প্যান্ডেমিকে আর ভালো থাকা কি, আপনি যে অবস্থায় ঘরবন্দি অনেকটাই। ও না, আমাদের এখানে লকডাউন না, বুঝছেন। আচ্ছা আচ্ছা। এটা আপনি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে যে এইখানে আপনার অন্য দেশের মতো ইন্টারন্যাশনাল ট্রাভেলটা ইজি না আর কি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। এই কারণে ওদের যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সিটিজেনরাও এখানে চাইলে আসতে পারবে না। তারা যে কাজটা করছে আপনি তো জানেনই, যে একটা ক্যাব বসায় দিছে যে সীমিত সংখ্যক মানুষ আসবে। তো এই কারণে তারা বিভিন্নভাবে অত্যন্ত জোরালো ব্যবস্থা নেওয়ার কারণে আজকে বোধহয় প্রায় সপ্তাহখানেক গেল পরপর যে জিরো কমিউনিটি ট্রান্সমিশন। আপনাদের আচ্ছা, ওইখানে তো একটু আমাদের ওখানেও কমে এসেছে যতটুকু মানে মনে হচ্ছে যে খুব সম্ভবত আমরা আবহাওয়ার সুবিধাটা পেয়েছি আর কি। না হলে তো আমাদের মতো দেশের অবস্থাটা আমরা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো কিনা, এই ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। আপনি সাংবাদিকতা করেছেন, আপনি জানেন হ্যাঁ এই ব্যাপারটা। তো আর আলাপচারিতায় চলে যাই। জি প্লিজ। হ্যাঁ, শুরু করি। আপনাকে লেখক ও গবেষক আমরা পরিচয় করিয়ে দিয়েছি হ্যাঁ, আমাদের অংশুমালীর ইয়ে, কিন্তু মুবাশ্বের হাসান মূলত সাংবাদিক। হ্যাঁ, মূলত সাংবাদিক এবং পড়াশোনা সাংবাদিকতায়, কাজ করেছেন সাংবাদিকতায়। জি। তো আপনার এই সাংবাদিকতায় পড়াশোনা শুরুর পেছনের গল্পটা খুব মজার, আমি জানি, এবং আমি চাই দর্শকরাও সেটা জানুক, শ্রোতারাও সেটা জানুক, সেই কথাটা জানতে চাই। ও আচ্ছা, মুবাশ্বের শুরু। তো এইটার বিষয়টা ছিল যে আপনার আমি অ্যাক্সিডেন্টালি সাংবাদিকতা সাবজেক্টটা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার নেয়ার কথা ছিল বোধহয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ইউনিভার্সিটিতে একটা সিস্টেম ছিল তখন ঢাকা ভার্সিটিতে, এটাকে বলে আপনার ঘ ইউনিট। তো ওই ঘ ইউনিটে আপনার আমি যাওয়ার পরে যেদিন ইন্টারভিউ থাকে সেদিন বলে যে তুমি কি নিবা। তো আমি বলছি স্যার কি আছে, বললো যে পাবলিক অ্যাড আছে। আমি বললাম আর কি আছে স্যার, বলে পলিটিক্যাল সায়েন্স আছে। বললাম যে স্যার আর কিছু আছে, বললো আছে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম আছে। তো ওইখান থেকে আমি কিছু না ভেবেই বলছি স্যার এইটা দেন। তো ওইটা ছিল আপনার একটা অ্যাক্সিডেন্টালি ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। আর একটা জিনিস কি, আপনার সাধারণত বাংলাদেশের সাংবাদিকতা পেশাটাকে মানুষজন, আমি এখনকার অবস্থা জানি না, তখন ভালো চোখে দেখতো না এই সেন্সে যে এটার ইনকাম, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইনকাম, তাই না? মানে আমি তো ইউনিভার্সিটিতে যাই বোধহয় 99-2000 সালে, তো তখন
জিনিসটা আপনার মানে ইন্ডাস্ট্রি বলে যদি কিছু থাকে ওটা ছিল না এক নম্বর, কারণ আমি এই প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটা আমার মাথায় আছে মুবাশ্বের হাসান, আমরা কথা বলবো এই বিষয়ে। তার আগে আরেকটু কথা বলে নি, আগে দর্শকদের একটু জানিয়ে নি। দর্শক, মুবাশ্বের হাসানের সাথে কথা বলছি, উনার কথার ভঙ্গিমা দেখছেন, উনার কথা বলার অ্যাপ্রোচটা দেখছেন যে উনি কিভাবে কথা বলছেন। সাধারণত গবেষক যারা আছেন তাদের দেখা যায় অনেকটা সিরিয়াসনেস। উনি একজন প্রথা ভাঙা মানুষ, ওনার সাথে আমার অনেকখানি মিল আছে। উনি জ্যামসের ভক্ত, হুমায়ুন আহমেদকে পছন্দ করেন, এবং আমিও তাই। ওনার সাথে আচ্ছা বয়সের অনেক পার্থক্য থাকলেও অনেক জায়গায় মিল আছে, যে প্রথা ভাঙার একটা জায়গা, যে গবেষক হতে গেলেই সব জায়গায় সিরিয়াসনেস থাকবে, আমি একটা গুরু গম্ভীর ভাব নিয়ে বসে থাকবে, সেটার বাইরে মুবাশ্বের হাসান, এবং তার লাইফ স্টাইলটাও ছিল তাই। তার সাথে একটু আগে আলাপচারিতা শুরুর আগে তার যে কথা হচ্ছিল, একজনের কথা বললাম, উনি বললেন যে আমার তো খারাপ পোলাপানের সাথে পরিচয় ছিল। এই হলেন মুবাশ্বের হাসান, যে গবেষক হতে গেলেই আমাদের যে ভেগ ধরতে হবে, সেই ভেগের বাইরে আসা একজন মানুষ মুবাশ্বের হাসান। সেজন্যই আমি তার সাথে কথা বলছি এবং তাকে আমি পছন্দ করে নিয়েছি আজকের আলোচনার জন্য। মুবাশ্বের হাসান, তো কাকন ভাই, দুইটা জিনিস আমি আরেকটা প্রশ্নটা শেষ করে নিই, তারপর দুইটা জিনিস শুনি। বলেন। প্রথমত হলো, আপনি সাংবাদিকতার চাকরিটায় যে ঢুকেছেন, চাকুরি জীবনটা শুরু, সেটাও কিন্তু একটা মজার ব্যাপার ছিল। সেইটা জানার পরে দুইটা জিনিস জেনে নেই। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি বোধহয় তখন ফার্স্ট ইয়ার শেষ করি সাংবাদিকতা বিভাগে। শেষের দিকে তখন বাংলা বাজার পত্রিকাটা অনেক বড় ছিল, নাম করা ছিল, এক্সাইটিং ছিল, অনেকগুলো পাতা বের হতো। তো আর একটা বিষয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা যে ইটা ছিল, সমিতিটা ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিটাতে গ্রুপিং ছিল আওয়ামী লীগ, বিএনপি, তো অন্য, পরে তো বোধহয় জামাত শিবির ছিল। তো আমাকে ওইখানের একজন বলল যে তুই তো ঘুরে বেড়াস, তুই তো কাজ কর, বাংলা বাজারে বহু লোক চলে গেছে, বাংলা বাজারে লোক লাগবে, সাংবাদিকতা পড়লি সাথে সাথে শিখলি। তাই বললাম যে ঠিক আছে ভাই, কেন না। ওইভাবে করেই আপনার বাংলা বাজার পত্রিকাতে আমি যাই। মনে আছে যে তখন আপনার আমরা থাকতাম হচ্ছে কমলাপুর স্টেশনের কাছে এজিবি কলোনিতে। আর বাংলা বাজার পত্রিকাটার অফিস ছিল হচ্ছে তেজগাঁতে, নাবিস করে, এখানে গেলে আপনার বিস্কিটের গন্ধ পাওয়া যায়। পৃথিবীর এত দেশে ঘুরলাম, বিস্কিটের কারখানার সামনে দিয়ে গেলাম, বিস্কিটের গন্ধ পেলাম না, কিন্তু কোনো কারণে আমাদের ওইখানে পাওয়া যায়, আর ওইখানে তখন আরো বেশি পাওয়া যেত। তো বিস্কিটের গন্ধ আর ছিল কসকো সাবানের গন্ধ, কারণ কসকো সাবানের বিল্ডিং এ বোধহয় বা তার আশেপাশে বাংলা বাজারের অফিসটা ছিল। তো ওইখানে গেলাম, যে এডিটর সাহেব যিনি ছিল, নিউজ এডিটর সাহেব যিনি ছিল, আমি তো ইউনিভার্সিটির প্রথম কোনো কাজের জায়গায় গেলাম, আমি এর আগে যাইনি, তো জানিও না অফিস কেমন, কি বিষয় আশয়, এটিকেট কি। তো এরপরে আপনার যেটা দেখলাম সেটা হলো যে উনি বললো তোমার কে পাঠাইছে, আর প্রচুর সিগারেট খায়। মুক্তাদির ভাই নাম ছিল, অফিসের মধ্যে সিগারেট খাচ্ছে। এখন তো বোধহয় এটা সম্ভব না। আর তখন নিউজ লেখা হইতো আপনার ছোট ওই নিউজ প্রিন্টে, আপনার ছোট ছোট চারকোনা। তো উনি আপনার, আমি বললাম যে ওই ভাইয়া পাঠাইছে, বলতে আচ্ছা ঠিক আছে তুমি এই ডেস্কে বসো। তো ডেস্কে বসলাম প্রায় 3 মাস, ডেস্কে থেকে থেকে আপনার ডেস্কের কাজ করলাম। মাঝে মধ্যে আপনার পেস্টিং রুমে যেতাম, পেস্টিং রুমে যে পত্রিকার ওই যে মেকআপ কিভাবে দেয় না দেয় এগুলো জানলাম। রাত যেতে যেতে অনেক সময় রাত 12টা 12:30 বেজে যায়, রিক্সা দিয়ে যাই, কিন্তু বেতন তো ভাই কেউ দেয় না। বেতনের কথা বললে মনে হয় যে কোনো দোষ করে ফেলছি, এই ধরনের ব্যাপার।
তো তারপরে আপনার যে কাজটা করলো সেটা হলো যে এই বললো তুমি রিপোর্টিং এ যাও এখন। আমি বললাম ঠিক আছে, তো এটা তো ভালো। তো রিপোর্টিং এ গেলাম, দৌড়াদৌড়ি করলাম, রিপোর্ট করলাম। বাংলা বাজার পত্রিকার মনে আছে যে বই মেলাটা বোধহয় 2000 সালের বা 2001 সালের যে কোনো একটা সময় আপনার ওই পুরো ব্যাক পেজে 3 কলাম করে আসতো। আর পাঠক ছিল আমার মা আর আমার বোন। প্রচন্ড আগ্রহের সাথে তারা পড়তো, বলতো যে কি অসাধারণ লেখে আমার ছেলে বা আমার ভাই। আমারও মজা লাগতো, আর নাম আসছে। তো এই কাজ করে আপনার শেষে 6 মাস বা 7 মাস পরে মনে হইলো যে এইভাবে তো আসলে পোষান যাবে না, কারণ বাপের টাকায় রিক্সা দিয়ে যায়, বাপের টাকায় সাংবাদিকতা, এটা তো শুনতেও কেমন, তাই না? তো ওই কারণে বিষয়টা আপনার হয়ে গেছে। আমি ওই তারপরে আপনার ব্রেক নেই, ব্রেক নেওয়ার পরে আবার শুরু করি। এখন দুইটা কথা, আপনার দুইটা কথা বাকি ছিল। জি, একটা হচ্ছে যে আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি স্ক্রিনটা দুটোই রাখেন, আমার একটু অসুবিধা হয়। আর সেকেন্ড হচ্ছে যদি দর্শক থেকে থাকে, আমি তো দেখতে পাচ্ছি না কেউ আছে কিনা, যে আছেন আমি আছেন কিন্তু আছেন। আমি কিন্তু এই প্রথা ভাঙার ডাক দিচ্ছি না, এটা কাগন ভাইয়ের ইন্টারপ্রিটেশন। সো এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। বলেন, বাংলাদেশে ভেঙে কথা না বললে, পরিষ্কার করে না বললে মানুষজন অনেক ইমাজিন করে, বুঝেনি কোভিড দেশ তো কি বললে কি বলে, এই জন্য আর কি। ঠিক আছে কারণ ভাই। না, আমি সেই কথা বলছিলাম যে আমরা সাধারণত, আমিও বলছি প্রমিত বাংলায় চেষ্টা করছি, কিন্তু আপনি সরাসরি চলে আসছেন আপনার ফর্মে। এই যে যে ফর্ম, এই ফর্ম কিন্তু সবাই ধরে রাখতে পারে না মুবাস্সার। হুম। এটা একটা বড় ব্যাপার। আমাদের সাংবাদিকতার কথা বলি, আমরা তো 90-এর দিকে শুরু করি। সেই সময় আমাদের অ্যানালগ ফোন ছিল। হ্যাঁ, আমাদের হ্যাঁ, টুকায় টুকায় যেটা ফোন ছিল। এখন আমাদের ছিল, শেষ পর্যন্ত আমরা আধুনিক হলাম কিছুটা ফ্যাক্সে। হ্যাঁ, হ্যাঁ, আপনার শুরু কিন্তু একেবারে ডিজিটাল ফর্মে, কিছুটা ডিজিটাল ফর্ম। তখন তখন হ্যাঁ, তখন মেইলটা এসেছে আর কি। আমাদের তো মেইল ছিল না, আবার ফ্যাক্স ছিল, আমরা শুরু করলাম। মেইলও ওইভাবে আসে নাই ভাই, ফ্যাক্স ছিল, ফ্যাক্স ছিল। যাই হোক, তো এই আপনি আমাদের 90-এর পথ চলা আপনি 2000 থেকে শুরু করলেন। নিশ্চয়ই 90 আর 2000-এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনি নিজে, যেহেতু আপনি গবেষণা করেন। এই যে 2000 থেকে কিন্তু একটা সুইচ হলো একটা, সেই সময় থেকে সুইচ হওয়াটা শুরু, যে আমরা একটা জায়গায় পৌঁছলাম, একটা ডিজিটাল প্ল্যাটফর্মে পড়লাম। এই যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তখন থেকে আপনি কি এখন বিশ্লেষণ করছেন, এখন কি মনে হয় যে আমাদের সময়ের সাংবাদিকতার শুরুটা যা ছিল এবং মানটা যা ছিল, কিন্তু তারপর যখন ডিজিটাল ফর্মে আসলো সেই মানটা কি আরো বেড়েছে, না ওই জায়গাতেই আছে? আমার এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, আমি একটা গল্প বলি ছোট্ট। সেটা হচ্ছে যে মাঝখানে একটা পত্রিকা আসার কথা ছিল, সরি, বাংলা বাজারের পরে একটা ট্যাবলয়েড আসার কথা ছিল, নাম হচ্ছে খোলা কাগজ। আপনি বোধহয় নাম শুনছেন। এটার মানব জমিনকে আপনার কম্পিট করার কথা, আর সম্পাদক আর ওনার নাম এখন খোলা কাগজ বাজারে আছে, খোলা কাগজ এখন বাজারে আছে আর কি। আচ্ছা, জি। তো 2 মাস না 3 মাস, এটা ছিল পল্টনে বিএনপি অফিসের উল্টা দিকে। 2 মাস না 3 মাস আসা যাওয়া করলাম। এখন যারা অনেক নাম করা সাংবাদিক, তারা, তাদের মধ্যে অনেকেই আসা যাওয়া করলো। একদিন অফিসে যা দেখি বলতেছে অফিস বন্ধ হয়ে যাবে, টাকা নাই। এটা এখন হাসতেছে এই কারণে, কিন্তু তখন জিনিসটা ছিল যে তাইলে এই যে এত রিপোর্টিং করলাম, মানে যে মক রিপোর্টিং, এটা কি মানে? এইটা বললাম এই কারণে যে প্রফেশনালিজম বা ওই যে ফাইন্যান্সের দিক থেকে হুটহাট করে খোলা, হুটহাট করে বন্ধ হয়ে যাওয়া। এবং আমার তো কোনো অসুবিধা ছিল না, আমার তো সরকারি বাবা ছিল, যেহেতু সরকারি চাকরি করতো, মাথার উপর ছাদ ছিল। কিন্তু অনেকের তো পরিবার পরিজন সবকিছু, মানে এভরিথিং ওয়াজ ডিপেন্ডেন্ট আপন দ্যাট জব। আমার
খুব মনে আছে যে একজন প্রায় বসে গেছিল যে আমি কিভাবে ছেলের বেতন দিব, বা মানে এই যে স্ট্রাগল গুলার কথা তো আসলে বর্তমানে যারা আছে প্রবাবলি জানে না বা এত সময়ও নাই, কিন্তু তখন এগুলো ছিল অত্যন্ত রিয়েল। সেকেন্ড যেটা হচ্ছে ডিজিটাল ফর্মের যে কথাটা বলছেন, আপনি জানেন কিনা ভাইয়া, ওই যে বিডি নিউজটা যখন শুরু করে 2004-এ আপনার শুরু হয় মগবাজার থেকে। হ্যাঁ, ওই আলমগীর ভাই ছিল এটার এডিটর ইন চিফ। তো আমি তখন ওই টিমে ছিলাম। তার মানে হচ্ছে যে বাংলাদেশে যে এই ডিজিটাল যে নিউজ এজেন্সির যে ধারণাটা নিয়ে আসার যে টিমটা থাকে, ওই টিমটাতে আমরা ছিলাম, এবং আমার মনে আছে যে আমরা প্রায় 3 থেকে 4 মাস কাজ করলাম। তারপরে বিডি নিউজের ধারণাটা প্রথম আসলো, আসার পরে এইটা আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে কিভাবে করে একই ইভেন্টে ডেইলি স্টারের সাংবাদিক যাবে, নিউ এজের সাংবাদিক যাবে, কিন্তু বিডি নিউজের নিউজ নিবে। বুঝছেন? মানে ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং একটা ছিল। টিমটাও ছিল দুর্দান্ত, রিপোর্টিং টিম যেটা ছিল। কারণ তখন তো সবাই, এটা এটা এখনকার রিয়েলাইজেশন যে তখন সবাই সাংবাদিক ছিল, যাদের অনেক হয়তো বা দেখবেন এখন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, ওনাদের কাছ থেকে আমি লেখা শিখছি, ধারণা শিখছি। তো ওই সময় সাংবাদিকতাটা ছিল অনেকটা স্পিরিটেড, এবং সাংবাদিকদের মধ্যে অনেক সাহস ছিল। ধরেন ফোন টোন আসলে, কোথাও ডাকলে অত সহজে আর কি ভেঙে পড়তো না। আর প্রফেশনালিজমের জায়গাটা আমি ডিটেইল অতদিন তো আমি করি নাই, বাট একটা জিনিস দেখি যে যাদের সাথে কাজ করছে অনেকেই এখন কোন কোন পত্রিকার দেখলাম এডিটর আছেন, বা এক্সিকিউটিভ এডিটর, কেউ বিজনেস ডিপার্টমেন্টের হেড বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকার ইংরেজি, এই ধরনের নানা রকম জায়গায় দেখি যে আছেন। আর ফ্যাক্টসের ঘটনায় একটা জিনিস আপনাকে বলি, তখন যিনি এডিটর ছিলেন রাশেদ চৌধুরী বিডি নিউজে, হ্যাঁ, তো উনি যে কাজটা করতেন, উনি উনি উনার যে ধরনেরই ধরেন মতবাদ থাকুক, উনি মানুষ হিসাবে খুবই রিয়েল। হ্যাঁ, তো উনার সবার সাথেই ডিলিংস গুলা ছিল যে ছোট ভাই বড় ভাই, এবং এটা অরিজিনাল আর কি, রাইট? তো মানে এত ভাবনা চিন্তার কিছু নাই। তো আমার মনে আছে যে একবার আমরা রিপোর্ট, তখন ফ্যাক্স মেশিন বন্ধ হয়ে গেছে, এবং বিডি নিউজের প্রথম একটা রিপোর্ট আসছে, রিপোর্টটা করছে, এখন তো বোধহয় সাংবাদিকরা চিনেনও না, তরুণ সরকার নামের একজন, আপনি চিনেন হয়তো বা। এবং তরুণ সরকার হচ্ছে একটা রহস্য, এবং আমার আমার খুব পছন্দের মানুষ। আমি তরুণ সরকারকে প্রায় বলতো কি তুমি রিপোর্ট করো না, কিছু না। দেখা গেল বিডি নিউজের প্রথম যে বাইলাইনটা আসলো বাংলাদেশ মিডিয়াতে, সেটা আসলে তরুণ সরকারের করা। এটার রিপোর্টটা কি ছিল? রিপোর্টটা ছিল বাংলা অভিধানের বাংলা বানান ভুল। তো এটা আপনার সব জায়গায় চলে আসলো। তো ওই এরপর থেকে একটা ছিল, ট্রাই ছিল যে যদি বিডি নিউজের ক্রেডিট লাইন আসে, খুব এক্সাইটেড হইতো রিপোর্টিং টিমটা, আমরা এবং সবাই, যে ইটস লাইক টাকা পয়সায় সবাই কিন্তু খুব মানে খুব নগণ্য ধরনেরই পাইতো এখনকার তুলনায়, কিন্তু নতুন কিছু তৈরি করে মার্কেটে দেয়ার এই যে একটা আপনার কম্পিটিটিভ একটা নেচার ছিল, এটা খুব এক্সাইটিং ছিল। তো ওই গল্পটা একটু বলি যে বিডি নিউজে একদিন ফ্যাক্স মেশিন নষ্ট হয়ে গেল, রাশেদ ভাই সব নিউজ প্রিন্ট করে নিউ এজের অফিসে হাতে দিয়ে আসলো। বুঝছেন? মানে মানে যেটা হয় যে এজেন্সির নিউজ গুলা কি হয়, যে ফ্যাক্স মেশিন থাকে এজেন্সির, আপনি ফ্যাক্স করেন, অফিসে যায়, এই এডিটর বা যিনি আছেন উনি পিক করেন। কিন্তু ওই যে রাশেদ ভাই বললো, তুই কাকে জানি বলা, প্রিন্ট দে আমাকে, আমি যাই দিয়ে আসি। দ্যাট ওয়াজ, আমার মনে হয় যে কোয়াইট এক্সাইটিং একটা ব্যাপার ছিল, ইন ইন ওয়ান সেন্স, যে এটা এটা কি প্রফেশনাল বলবেন, নাকি এটাকে আপনি ইন্ডিজিনাস বলবেন, ইন্ডিজিনাস প্র্যাকটিস, বাট ইট ওয়াজ এক্সাইটিং। এখন তো আসলে আমি জানি না, কারণ এরপরে আমি যখন সাংবাদিকতা করে, আমি বাংলাদেশি আর কারোর সাথে করার সুযোগ বা সৌভাগ্য হয় নাই। আমি একটা আপনার এই
তখন ছিল জাতিসংঘের সাথে আইরিন নিউজ, এখন এটার নাম হয়ে গেছে দি নিউ হিউম্যানিটেরিয়ান। তো ওইখানে আমি ফ্রিল্যান্স করছি প্রায় 5 বছর। এই ক্ষেত্রে মুবাশশার আপনার দেশ থেকে মানে দেশ ত্যাগের যে গল্প, ত্যাগই বলবো আমি, আপনার এর পিছনে একটা মজার গল্প আছে, সেটা জানতে চাচ্ছিলাম। আপনি খুব সম্ভবত সেটা যদি একটু বলতেন। তো এইটা হচ্ছে, আমার একটা বন্ধু আছে তানিম। তো আমরা আমরা বহুদিনের বন্ধু। আমরা বোধহয় স্কুলে থাকতে কথা বলতাম না, নর্থডেম কলেজে আমরা একসাথে পড়তাম। তো তখন নর্থডেম কলেজে আপনার ক্রিকেটের মাঠ নিয়ে একটা মাঝে মধ্যে একটু টানাপোড়েন চলতো। তো একদিন গেলাম আমরা, দেখি যে তানিম আছে ওইখানে, যে বলতেছে যে এইখানে আমাদের সেকশন ছাড়া অন্য কাউকে খেলতে দিবে না। আমি খুব মজা পাইলাম কথাটায়। তারপর থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, ক্লোজনেস এখনো আছে। তো ও আপনার সবার আগে চলে যায় হচ্ছে লন্ডনে, এবং লন্ডনে যায়, বাট হি ইজ ভেরি ক্লোজ নিডেড গাই, মানে ফ্রেন্ড ফ্যামিলি এদেরকে নিয়ে থাকার। তো ও প্রায় ফোন করতো সবাইকে। আমার ধারণা যে ওরা একা লাগতো, ঠিক আছে, আমার এটা ধারণা। এবং সবাইকে বলতো, দোষ এইখানের মাঠ কি সবুজ, আকাশ কি পরিষ্কার। হ্যাঁ, অথচ আপনি লন্ডন গেলে এই যে হোয়াইট চ্যাপেলে যদি যান, মোটামুটি আপনার বঙ্গবাজারের কাছের একটা পরিবেশ আপনি পাবেন। হ্যাঁ, তো বাট ও বলতো যে দোষ এখানে চলে আয়, এই সেই। পরে আমি মানে আমাদের দুই তিনজন ফ্রেন্ড গেল, বাট ওরা সবাই হচ্ছে আইইউবি, ঢাকা ভার্সিটির কেউ না। তো আমি ওই হুজুগে পড়েই চলে গেছিলাম। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য গুড ডিসিশনস ইন মাই লাইফ। বিশ্ববিদ্যালয়ের কথা যখন আসলোই, তো আপনি তো শিক্ষকতাও করেছেন। জি। এই যে শিক্ষকতা, আপনি দুটো নামই বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশে বেসরকারি, নর্থ সাউথ এবং ইউলেবে, দুটোই নামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে করেছেন। এই যে শিক্ষকতা, এটা কি আনন্দের ছিল না বিরক্তির ছিল? ও না, প্রথমে ভয়ের ছিল, সত্যি বলি আচ্ছা, আপনাকে। হ্যাঁ, যে কারণ আমি আপনার আমি তো গবেষণা, মানে আমি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছিলাম, আমার টিচিং রোল ছিল না কোনো। আমি চাইছিলাম, আমার সুপারভাইজার বলছে যে তুমি গবেষণা করো, উইচ ওয়াজ গুড ডিসিশন এগেইন আই থিঙ্ক। তো বাংলাদেশে এসে তো আপনার এক জায়গায় করলাম, খুরশিদ স্যারের ওইখানে। তো পাশাপাশি ইউল্যাবে আমার একটা সুযোগ দিল যে তুমি এখানে পার্ট টাইম পড়াও। তো ওইটা ছিল আমার প্রথম কোনো ক্লাস নেওয়ার আর কি। তো আমি বেশ এক্সাইটেড ছিলাম, একটু অ্যাপ্রিহেনসিভ ছিলাম, একটু নার্ভাস ছিলাম। বাট তারপরে আপনার ক্লাসে গেলাম, যাওয়ার পরে যা দেখলাম যে এটা মোটামুটি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনকার মতোই অবস্থা এদের, মানে এদের তেমন আমি কি বলি না বলে এটা নিয়ে ওদের তেমন কোনো মাথা ব্যথা নাই বইলে মনে হইলো। তাহলে আমার কাজটা অনেক ইজি হইলো, বুঝছেন? তো তারপরে যখন ফুল টাইমে চলে গেলাম, দেন ইট ওয়াজ এনজয়েবল অবশ্যই, কারণ দুই তিনটা জিনিস এনজয়েবল আছে। একটা হচ্ছে যে আপনি যখন কারো মাথায় কোনো চিন্তা ঢুকায় দিতে পারেন, এইটা একটা। এবং সে যদি ইম্পাওয়ার ফিল করে, যে সে যদি মনে করে যে আগে সে যে পৃথিবীটাকে দেখতো বা সমাজটাকে দেখতো, সে এখন একটু ডিফারেন্টলি দেখে, একটু গভীরভাবে চিন্তা করে, এবং ওইখানে যদি আপনি ফিল করেন যে আপনার ওইখানে কন্ট্রিবিউশন আছে, সেটা আসলে পৃথিবীর সব টিচারই সেটাকে আপনার এক ধরনের রিওয়ার্ড হিসাবে নাই। আমি তো বেশ কথাবার্তা বললাম কলিগদের সাথে। আমি ঢুকে যাচ্ছি এই জায়গাটায়। আপনি বাংলাদেশে যদি গণমাধ্যমের দিকে তাকান, তাহলে দেখবেন আজকেও যে ছবি আছে যে খুলনায় 2 শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে গেছেন।
তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের অভিযোগ হলো শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণ। এই যে শিক্ষকদের, আপনি নিজে শিক্ষকতা করেছেন, এই যে অসদাচরণের প্রশ্নটা আসে, এই আচরণটা শেখায় কারা? শিক্ষকদের শিক্ষাটা তো সার্বিক ক্ষেত্রে। তাহলে এই যে অসদাচরণের দায়ে দুই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের কাছে কোনো শিক্ষক এখন পর্যন্ত যাননি। তাহলে কি সেই অসদাচরণের দায় শুধু শিক্ষার্থীদের? আপনার কি মনে হয় এই ব্যাপারটা? না, আমার যেটা মনে হয়, এটা আপনি তো খুব সিম্পলি যদি বলি, বাংলাদেশে আচরণ কোনটা সৎ এবং কোনটা অসৎ, এটা এটা আপনার ক্ষমতার সাথে জড়িত। ঠিক আছে? তো এই ক্ষমতাটার, আমাদের দেশে ক্ষমতার নানা ধরনের আপনার বলয় আছে, এবং আমি যখন ক্ষমতাটাকে বলতেছি, সেই ক্ষমতার সাথে আপনার রাষ্ট্র ক্ষমতার যোগাযোগ আছে। তো এইটা নানাভাবে, নানা ফর্মে, নানা জায়গায় আপনার আমাদের দেশে পরিবেষ্টিত। এখন তো অনেক বেশি ফিল করা যায়, বিদেশে থাকলেও মানুষ ফিল করে, আমি শুনছি। তো আপনার এই এই বলয়টাতে, এই বলয়টা যে আচরণটাকে বলবে যে এটা হচ্ছে সৎ আচরণ, এটা যদি পৃথিবীর বাইরের মানুষের কাছে মনে হয় যে এটা হচ্ছে পাগলের আচরণ, কোনো লাভ নাই। তাকে বলতে হবে যে এটাই সদাচরণ। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের এই তো কলিগরাই আমি দেখতেছি, বা আমাদের টিচাররা ৬০ জন বা ফ্রেন্ড যারা ৬০ জন আপনার বিবৃতি দিল, কিন্তু আপনি ওই প্রশ্নের আচরণের থেকে আমাকে বলেন যে কতজন পাবলিক ইউনিভার্সিটির টিচার আছে এবং বিবৃতি দিল কতজন, তাই না? তো বোঝা যাচ্ছে যে আচরণের যেই ফ্রেমওয়ার্কটা, আচরণের যে কাঠামোটা, এই কাঠামোটা আসলে আমাদের, বিশেষ করে আপনি মানে আমরা যারা সাধারণ মানুষ, দোষের মধ্যে দোষ হলে একটু কথা বেশি বলি, এই তো আর তো কিছু না, মানে টাকা পয়সাও তো কামাই নাই আর কিছুই করি নাই, তাই না? মানে কথা বেশি বলে। তো এই সাধারণ মানুষের কাছে যে জিনিসগুলা আপনার মনে হবে যে অসাধারণ আচরণ, ওই অসাধারণ আচরণগুলা যদি আপনার যেই জায়গা থেকে শক্তি আসে, সেই শক্তি যদি বলে না এটাই সাধারণ, তাহলে সেটাই সাধারণ। এই ক্ষেত্রে মুবাশ্বের হাসান, প্রশ্নটা আসে যে আমাদের আমাদের উপমহাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আচার্য উপাচার্য বলা হয়, এটা তো মূলত একটা ধর্মীয় সেন্স থেকে আসা, যে ধর্মের মতো, ধর্মীয় ব্যাপারের মতো পবিত্র মনে করা হয় শিক্ষালয়গুলিকে। আচার্য মানে দেবজ্ঞ বা বেদ বিশারদ, এরকম ইয়ের থেকে, এরকম একটা পবিত্র চিন্তার থেকে এসেছে, সম্মানের জায়গা থেকে এসেছে এই জায়গাগুলো। সেই ক্ষেত্রে ইনারা যদি, ধর্ম হলো বলা যায় একদিক দিয়ে প্র্যাকটিসে ধর্ম হলো সবার উপরে, অর্থাৎ উপাচার্যর সম্মানটা অনেক উপরে, তারা যদি ক্ষমতা কাঠামোর সাথে মিলে যান, ক্ষমতা কাঠামোর সাথে সায় দেন, তাহলে আর শিক্ষার জায়গাটা কোথায় থাকে মুবাশ্বের? আমাদের শিক্ষা ব্যবস্থা তো আসলে, মানে শিক্ষা ব্যবস্থাটা আসলে যে কি, এইটা নিয়ে আমি বেশ চিন্তা করছি। চিন্তা করে যে আমি উত্তর খুঁজে পাইছি এমন কিছু না। তো শিক্ষা জিনিসটার ৩ ধরনের আপনার ব্যবহার আছে। আমি আপনার উত্তর দেওয়ার আগে আমি একটু আমার এই এটাকে কি বলে, পরিপ্রেক্ষিতটা বা ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, যে আমার মতে শিক্ষার মোটামুটি ২ বা ৩ ধরনের উপযোগিতা আছে। একটা হচ্ছে যে শিক্ষা হচ্ছে আপনার একটা টুল, আপনার একটা স্কিল, যেটা আপনাকে বেঁচে থাকতে, আপনার অর্থ উপার্জন করতে, আপনার খাদ্য, যেহেতু আমরা সবাই পশুর শরীর, আমাদের পেট আছে, আমাদের শরীর ঢাকার জন্য বিভিন্ন জিনিসপত্র লাগে, এগুলা কিন্তু পয়সা লাগে, অর্থনীতি। তো সবকিছু মিলে আপনার যেই ধরনের সিস্টেম, এই সিস্টেমের শিক্ষা হচ্ছে কি, তাই তো? মানে এক ধরনের ইন্টারপ্রিটেশন, এক্সচেঞ্জ ইত্যাদি। তো এইটা হচ্ছে এক ধরনের শিক্ষা। বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা শিক্ষা, সেটা হচ্ছে যে আপনি শিক্ষা, এই শিক্ষা আপনি ক্ষমতার কাছে, এখন ক্ষমতার কাছে যাওয়াটা কিন্তু খারাপ না, কেন যেতে চায়, তাই না? এটার একটাই রিজন হচ্ছে যে নিরাপদ থাকতে চায়, আর তো কোনো কারণ নাই। আপনার যদি নিরাপত্তা আসে ওই জায়গা থেকে, কেন চাবে না?
তো ওইটা এই জন্যই যে ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে আপনার এই যে বিসিএস গাইড নিয়ে আমাদের ভাই বোনরা যে পড়েন, অনেকে ওনাদের দিয়ে হাসেন, কিন্তু আমি তো হাসি না, কারণ এটা ওনাদের জন্য যেই দেশে থাকেন, যেই প্রেক্ষাপটে থাকেন, এটা হচ্ছে বেস্ট অপশন, তাই না? মানে একজন যিনি সরকারি, এবং আমার ফ্যামিলিও তো সরকারি চাকরি থেকে আসছেন, আমি আসছি। তো এটা হচ্ছে তাহলে দ্বিতীয়টা কি, একটা হচ্ছে আপনার বেঁচে থাকার টুল, দ্বিতীয়টা হচ্ছে আপনার নিরাপদ থাকার টুল বাংলাদেশের ক্ষেত্রে, তৃতীয় যেটা হচ্ছে শিক্ষা, সেটা হচ্ছে কি জ্ঞান, তাই তো? এখন এই জ্ঞানটা আবার আপনার সাথে চলে আসে গবেষণা, গবেষণা ছাড়া তো জ্ঞান হবে না। ওই জায়গাটাতে দুইটা জিনিস আমি দেখছি, একটা হচ্ছে যে এটা আবার অনেকটা আপনার ইসের মতো দাঁড়ায় গেছে ইদানিং, এক ধরনের সংস্কৃতির মতো, বাট দিস ইজ এ গুড থিং যে মানুষজন গবেষণা নিয়ে কথা বলে, যারা গবেষক না তারাও গবেষণা নিয়ে কথা বলে। আপনি দেখবেন যে যদি হঠাৎ করে কোনো নিউজ আছে যে ওই শিক্ষক বা তার পেপারে আপনার নকলের অভিযোগ পাওয়া গেছে, আমি দেখলাম যে অনেকে আমার পরিচিত ছাত্র কমেন্ট করতেছে যাকে আমি নকলের জন্য ধরছি ক্লাসে, কিন্তু এই যে সে কমেন্টটা করতেছে, তার আপনার এক ধরনের আছে, এটাকে কি বলে, এক ধরনের অ্যাওয়ারনেস আছে যে না, মানে গবেষণার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থাটার এইটাই হচ্ছে বিষয় আর কি, যে এই তিন ভাগে, তিনটা ধাপে যদি আপনি দেখেন, তারপরে হচ্ছে যে উপাচার্য, আচার্য, তারপরে এই যে প্রশ্নটা আপনি করলেন, এখন আমি এটাকে ধর্মের সাথে মনে করি না, আমি মনে করি এটা কলোনিয়ালিজমের আমাদের মানে আমাদের যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল ব্রিটিশদের, তারা যে কালচারটা ক্রিয়েট করে গেছে, ওটাই কিন্তু এখন চলতেছে। অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? মানে অ্যাডমিনিস্ট্রেটর কথাটার মানে কি, যে তারা মানুষজন অ্যাডমিনিস্ট্রেটর করবে বা প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেটর করবে। এবং এই যে স্যার কথাটা উঠে আসা, আপনি এটা তো ব্রিটিশরা তো খুব অ্যারিস্টোক্র্যাট, ওদের মধ্যে তো নানা ধরনের আপনার এই যে স্যার, লর্ড, নানা ধরনের এটাকে কি বলে, নানা ধরনের বিভাজন আছে। তো ওই, এবং এইগুলা সফিস্টিকেটেড, মানে এটা তাদের কালচার, এটা আপনার, আমি নরওয়েতে যান, কোনো কোনো মানে সবাই সমান। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের দেশে প্রতিষ্ঠানে, বিশেষ করে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তো আপনিও জানেন, এটা তো নতুন কিছু আমি বলতেছি না, যে এটা আপনার কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ছায়া আছে। আর এখন যেহেতু আপনি রিওয়ার্ড পাবেন, মানে আপনি যদি উপাচার্য হন, আপনাকে এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হবে যদি আপনি বলেন যে কথাটা মানুষের কাছে মনে হবে যে কি বলতেছে এটা তো বুঝলাম না, কিন্তু যারা আপনাকে রিওয়ার্ড দিবে তারা বলছে যে খুব ভালো করছো। সো এইটা যদি চলে আসে, রিওয়ার্ডিং সিস্টেমটা যদি আপনার কাজের উপরে ভিত্তি করে না আসে, আপনার নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে যদি রিওয়ার্ডিংটা না আসে, এটা যদি চলে আসে যে আপনার, আমি পদ্মা সেতুর সাথে কথা বলে জানতে পারলাম যে পদ্মা সেতু আমাকে বলল যে আমি তো সেতু না, তো এইটা কিন্তু একটা রিওয়ার্ডিং এর কারণেই এই ধরনের কথাগুলো আসে। তো অনেকেই এই কথাগুলো কেউ সংসদে বলে, কেউ সামনাসামনি বলে, এবং এটাতে যদি তাদের রিওয়ার্ডেড দেয়া হয় তাহলে ওনারা এটা করবেন। কারণ কি? কারণ হচ্ছে, এটা আমি আমার এক গবেষণাপত্রে দেখাইছি যে আমাদের দেশে আপনার যেই সুযোগ সুবিধাগুলা, হ্যাঁ, আমাদের দেশে তো আমরা তো এলিট নির্ভর একটা, আমাদের সোসাইটি তো ঐতিহাসিক ভাবে এলিট, এবং আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা আপনার এই যে ছোটখাটো কাজকর্ম করে খাই, বা এই যে আমরা যারা ইতিহাস বা আপনার রাজনীতি ইত্যাদি নিয়ে বেশি চিন্তা করি, এরা তো আপনার যেই কাজটা করার কথা, ধরেন আপনি সাংবাদিক, আপনি যে বেতনটা পান, হ্যাঁ, বা আমি যখন করতাম, আমি যে বেতনটা পেতাম, এইটার সাথে তো যারা আপনার এলিট বা যারা কন্ট্রোল করে সবকিছু, তাদের সম্পদের বা তাদের যে মাসিক ইনকাম, একটা ডিফারেন্স আছে না একটা। তো এই যে ডিফারেন্সটা, এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা, অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু
দুইটা জিনিস, যখন আমরা শুধু অর্থনৈতিক বৈষম্য বলি এটার সাথে আমরা ভুলে যাই যে এটার সাথে বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতা এবং নিরাপত্তার বৈষম্যটা জড়িত। ঠিক আছে, মানে যারা আপনাকে নিরাপদ রাখবে, আমি আগে তো আমরা বলতাম, অবশ্য এখনো বলি, আমি বিশ্বাসী মানুষ, আমি বলবো যে আমাকে আমার খোদা রাখে। যারা অবিশ্বাসী বা যারা অন্য কিছু বিশ্বাস করে তারা করেন, কিন্তু যেটা আপনার রাষ্ট্র দেয় ওই বিষয়টা তো আপনার কন্ডিশনাল, যে আপনি আমাকে সার্ভ করবেন, আমি তোমাকে এটা দিব, এবং এটা এখন একদম ইন্টিগ্রেটেড, তাই না? তো ওই ক্ষেত্রে আপনার যে বিষয়টা দাঁড়াইছে সেই বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি বাংলাদেশের মতো একটা জায়গায় মানে আপনি উপাচার্যের বাসা দেখেন, আমি তো আমার স্যার ছিল আরেফিন স্যার, ওনার বাসায় তো আমি যেতাম। আমি ধরেন বাইরে নরওয়েতে কাজ করছি, নরওয়েতে অসলো ইউনিভার্সিটিতে, এইখানে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাসোসিয়েটেড ওয়েস্টার্ন সিডনি। আমি পড়ালেখা করছি ডান্ডি ইউনিভার্সিটি, অ্যাবারডিন, পিএইচডি করছি গ্রিফিথ, এর মধ্যে প্রচুর ইউনিভার্সিটি ইউরোপ এবং আমেরিকাতে আমি ছোট পরিসরে লেকচার দিছি, গেছি, দেখছি। আমি তো কোনো জায়গায় দেখি নাই উপাচার্য বা আচার্য মানে মানুষজন তাকায়। আমি তো আপনার নরওয়ের দুইজন উপাচার্যের সাথে আমি কথা বলছি, হ্যাঁ, আপনার উনারা আপনার মনে হবে যে কেরানির মতো আসছে গেছে, নর্মাল জিনিসপত্র। কিন্তু আমাদের দেশে তো যে তারা সাধারণ না, যেটা আপনাকে প্রথমে কথায় বলে আসছি যে তো ওই ক্ষেত্রে যেই ধরনের ফ্যাসিলিটিটা পায় একজন আচার্য সাহেব, এবং এটা তো তারও দোষ না, এটা সংস্কৃত যে কলোনিয়াল জায়গা থেকে চলে গেছে কিন্তু বাংলাদেশ তৈরির আগে থেকে। মোবাশ্বের হাসান, এই ফ্যাসিলিটির কথায় চলে আসি। আপনি একটু আগে বললেন যে প্রশাসনের ব্যাপারে একটা মোহ আছে, যারা ওই যে বিসিএস গাইড টাইড পড়েন এই ব্যাপারে কথা বল। আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন আমাদের এখানে, আমরা যদি আমাদের যে আমরা শিখছি, একজন চিকিৎসক সে বিসিএস দিয়ে পুলিশে চাকরি নিচ্ছে, এই যে বা একজন ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, এই যে জায়গাগুলো, তাহলে আমাদের এই যে পড়াশোনার ভাগগুলো, এই যে আমাদের বিষয়ভিত্তিক পড়াশোনার এটাই যদি লক্ষ্য হয়, তাহলে আমাদের বিষয়ভিত্তিক পড়াশোনার সাথে এটা কি কনফ্লিক্ট করে না, বা লাভটাই কি বিষয়ভিত্তিক পড়াশোনা? মুবাশশির। না, ওইটা ওই ঘুরে ফিরে ভাই ওই জায়গায় চলে যায়, হ্যাঁ, ঘুরে ফিরে চলে যায় যে আপনাকে, আপনি তো অন্য জায়গায় একজন ডাক্তার হলে আপনি তো যে একজন পুলিশ হলে যে সুবিধাটা পাবেন, আপনি একজন ডাক্তার হতে পাবেন না, তাই না? মানে অর্থাৎ আমাদের চিন্তাটা চলে যাচ্ছে ক্ষমতার দিকে, যে আমরা শুধু নিরাপত্তাটা ইম্পর্টেন্ট, নিরাপত্তা, পাওয়ারটা চাচ্ছি। নিরাপত্তা। এটা নিরাপত্তার সাথে অন্যদের ডমিনেট করারও বোধহয় একটা ইচ্ছা থাকে এর ভেতর। না, সেটা তো মানে অবশ্যই থাকে, এটা তো আপনি এইটা এইটা আসলে আমি এভাবে বলতে পারবো না, বাট আমি যেটা বুঝি, যেটা এটা এই জন্য বলতে পারবো না কারণ ব্যক্তিভেদে পার্থক্য থাকে। আমার অনেক বন্ধু আছে যারা পুলিশে চাকরি করে এবং আই নো যে তারা আপনার জেনুইনলি দেশের ভালো চায়। এটা এখন আপনি যদি বাইরে বলেন, বলে আরে সব তো গেছে $1, ঠিক আছে, কিন্তু বিষয়টা আবার আমি এমনও ছেলে চিনি যে আপনার উঠে আসছে রংপুরের মাটির ঘর থেকে। মাটির ঘর বলতে যে মানে তাদের অবস্থা খুবই খারাপ, এবং সে তার মেধা বলেই সরকারি চাকরি পাইছে। তারপর থেকে তার জীবন বদলে গেছে, সে পিএইচডি করতে যেতে পারতেছে, সে মাস্টার্স করতে যেতে পারতেছে, তার নিজেকে প্রসারিত করার প্রগাঢ় একটা সুবিধা আসছে। এই যে ফ্যাসিলিটি গুলা, হ্যাঁ, মানে এই যে নিরাপত্তা ফ্যাসিলিটি, মানে জব হিসাবে কিন্তু আপনি কি দেখবেন, আপনার কি কি বিষয়ে আপনি পাবেন চাকরির সাথে বেতনের পাশাপাশি, তাই না? মানে এটা তো আমরা সবাই দেখি যে কোনো চাকরিতে। তো ওই ক্ষেত্রে বাংলাদেশে আমার যেটা ধারণা যে এই যারা আপনার সাধারণ ঘরের, যে কারণে কোটা আন্দোলন মুভমেন্টটা এতটা জোরালো হিসেবে দাঁড়াইছিল যে সাধারণ হিসাবে এইটা হচ্ছে বেস্ট জব তাদের জন্য,
এবং এইখানে আপনি মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন রাজনৈতিক ওই লাইনে কতটুকু আমি তো ডিটেল জানি না, আছে তো এটা তো অবশ্যই, কিন্তু অ্যাটলিস্ট এখন একটা ছেলে অনার্স বা মাস্টার্স পাস করার পরে চাকরি তো ভাই করতে হবে। শিক্ষা তো আপনি, আমি আপনি তো শিক্ষার কথা বলবো, কিন্তু শিক্ষকেরও তো মানে যে তার ওই শিক্ষা করে তো তার তো পেট চালাইতে হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আপনার এই এমপ্লয়ার হিসাবে আমি যেটা বুঝি যে গভর্নমেন্টের জবগুলা এখন অনেক বেশি ভালো, এবং ইটস কাইন্ড অফ লাইক মাল্টি ন্যাশনাল জবের কাছাকাছি চলে গেছে আফটার এই বেতন স্কেল। আমি আপনাকে যেটা সামারাইজ করে বলতে চাই ভাই, যে এই এই একতরফা আসলে আমাদের দেশে আমি দেখছি যে কোনো কিছু সিম্বল দেখে এইটাকে ধরে আপনার হাসাহাসি ট্রল আলোচনা চলে, কিন্তু কেন মানুষ যায়, আপনার কথাও ঠিক, হ্যাঁ ডমিনেট করারই আছে, অবশ্যই আছে, নাইলে তো যেসব খবর আমরা দেখি মাঝে মধ্যে ওইটা তো দেখতাম না। এখন এই ডমিনেট করার কি সবার মধ্যে আছে কিনা এটা আবার আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এটার জন্য তো আপনার আরো বিশাল গবেষণা লাগবে। তো বিভিন্ন কারণে হইলেও মোটা দাগে যদি বলেন যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তারপর এই যে সিকিউরিটি যেটা বলি, এই যে আপনার কেউ আইসে আপনার যা ইচ্ছা তা করে দেয়া, ওইগুলোর ক্ষেত্রে এখানে ব্যাপক প্রোটেকশন আছে। আপনার রিটায়ারমেন্টের জন্য একটা ভালো প্যাকেজ আছে, এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে। তো ওই সব দিক থেকেও যদি চিন্তা করেন, এটা কিন্তু একটা ভালো জব। তো ওই কারণেই তারা ভালো জব চাবে না কেন আপনি বলেন। আর আপনি যদি গবেষণা করেন, আমি শেষ করে, আপনি ধরেন ঢাকা ভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, বা আপনি চিটাং ভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, আপনার তো গ্যারান্টি নাই আপনি চাকরিটা পাবেন। গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই। আপনার ওই জায়গাটা তো একদম আপনার এটা 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 ওই জায়গাটা যে ওই জায়গাটার রিক্রুটমেন্টটা তো অনেকটা ভোটার ওয়েস্ট এখন, তাই না? মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, এখন আমরা যে ফেসে দেখতেছি সেই ফেসটা হচ্ছে যে ওইটা ভোটার ভোটার রিক্রুটমেন্ট ফেস হিসেবে দেখা যাচ্ছে। তো তাইলে ও গবেষণা, একটা ছেলে গবেষণা বা এটা করে সে কি করবে? সে চাকরি না পেলে তো বড় জোর তাকে ওই ঘুরে ফিরে প্রাইভেট কোম্পানি তো আর গভর্নমেন্টের মতো এত ভালো ফ্যাসিলিটি দিতে পারবে না। তো আমি মনে করি এটা একটা যৌক্তিক ডিসিশন তারা নেয়, যেটা আপনার যেটা আসলে বাংলাদেশের আরো বড় দিকটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে যে ভালো এমপ্লয়ার নাই কেন, তাই না? মানে ওয়াই, এবং বা এই যে শ্রম অধিকার বা যেটাই বলেন আপনি, প্রোটেকশন গুলা নাই কেন, ওইগুলা নিয়ে তো মানে বাংলাদেশে এত ইস্যু যে এটা নিয়ে তো মানুষ কথা বলবে না। সো ওইটাই আমার মনে হয় যে একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে মানুষ কিন্তু বিদেশ চলে আসতে চায়, আপনি জানেন তো, তাই না? যে এবং বিদেশ আসতে চায় কি, দরকারে নৌকা দিয়েও চলে আসতে চায়, এবং এটা রিয়েলিটি। আমি আপনার 2015 সালে টেকনাফে গেছিলাম, আপনার ওই আমি যেখানে রিপোর্ট করতাম সেই তাদের সাথে আপনার হিউম্যান কি জানি ওই যে মানব পাচার নিয়ে রিপোর্ট করতে, হ্যাঁ সেটা আপনার আইএলও আপনার একটা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম 10টার মধ্যে করছিল। তো ওইখানে আই মেট পিপল বাই হার্ড স্টোরিজ, যে যারা আপনার মধ্যবিত্ত ফ্যামিলি, দেশে তাদের অপশন লিমিটেড, মানে ইনকামের, সে হয়তোবা এটা করলে এর থেকে বেশি টাকা কামাইতে পারবে না, কিন্তু তার কোনো ভাই আছে, যে আমি যে লন্ডন গেছি, হ্যাঁ যেহেতু আমি তো গেছি একটু সিকিউরড ওয়েতে, হ্যাঁ, কিন্তু তার কোনো ভাই তাকে ফোন করে বলছে, দোস্ত মালয়েশিয়া চলে আয়, ভাই মালয়েশিয়া চলে আয়, এখানে আসলে এই ইনকাম আছে, এবং সেও গেছে নৌকা দিয়ে, বুঝছেন? তো সে তার মানেটা কি, সে কিন্তু ওই যে চাকরির খোঁজেই কিন্তু যায়, মানে তো দেশ ছেড়ে যায় তো সাগরে ডুবতে না, বা একটা দেশের তারা কিন্তু ওই জব সিকিউরিটিটা, ইকোনমিক সিকিউরিটি খুঁজতেই কিন্তু যাচ্ছে। তো ওই জায়গাটাতেই আর কি আমার মনে হয় যে অনেক দেখার। এবং আমি শুনছি যে এই যে রিসেন্টলি গভর্নমেন্ট থেকে একটা ডিসিশন নিচ্ছে যে সবার মানে বাংলাদেশে আরো কারিগরি শিক্ষা বাড়াবে, মানে স্কিল ওয়ার্কার, সোশ্যাল সায়েন্স অথবা কমায়ও দিবে, এটা অস্ট্রেলিয়াতেও করতেছে।
দ্যাট আমি জানি না, মানে ইট কুড ওয়ার্ক, দ্যাট ইজ এ প্ল্যান, মানে দ্যাটস এন ইন্ডিকেশন যে তারাও কিন্তু দেখতেছে যে আসলে হয়তোবা একটা বেকার সমস্যা বা একটা ফ্রাস্ট্রেশনের বিষয়গুলা আসলে ইগনোর করা যাবে না, বাট এটা সময় লাগবে, কারণ এটা অনেকদিন ধরে চলে আসতেছে। মুবাশ্বের হাসান, আবার সাংবাদিকতায় ফিরি। জি, সাংবাদিকতার অনেকগুলো ধাপ গেল। সাংবাদিকতা শুরু প্রথম থেকেই খবরের বিষয়টা ছিল সেই রাজাদের আমলে, গুপ্তচররা যে খবর দিত, সেই ব্যাস করে আসতে আমরা কাগজে আসলাম, রেডিওতে আসলাম, টিভিতে আসলাম, এখন অনলাইনে। এই যে যে ক্ষেত্রগুলো প্রসারিত হয়েছে, আমি আমাদের দেশের ক্ষেত্রের কথা বলছি, আপনি তো এখানে কাজ করে গেছেন, খবরটাও অন্তত রাখেন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি সাউথ এশিয়া নিয়ে কাজ করছেন, দক্ষিণ এশিয়া নিয়ে, দক্ষিণ এশিয়া টেরোরিজম নিয়ে কাজ করছেন, অন্যান্য বিষয় নিয়েও কাজ করছেন। আমি সেদিকে যাব না, আজকে সাংবাদিকতাই থাকবো মূলত, আমার চিন্তা ছিল। এই যে যে বিভিন্ন ক্ষেত্র প্রসারিত হয়েছে, সেই প্রসারিত ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের সাংবাদিকতা কি প্রস্তুত কিনা, তৈরি কিনা মুবাশ্বের? আচ্ছা, সাংবাদিকতা, আমি সাংবাদিকতা জিনিসটা যেটা শিখছি ক্লাসরুমে, এবং যেটা করতাম প্রথমে 2000 সালের ওই সময়টা থেকে, যে আপনি কোনো একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটার বিবরণ দিবেন, এই তো, এবং 5W1H রেখে, তাই না, হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন এন্ড হাউ, এই তো, তারপরে আপনি বলে যাবেন। এইটাই কিন্তু সাংবাদিকতার এবং রিসার্চেরও মোটামুটি একই লাইন, যে আপনি এটা দিবেন। এখন সাংবাদিকতার আরেকটা ব্যাপার আছে, যে সাংবাদিকতার এটা যে দিচ্ছি আমরা, আসলে কি দিচ্ছি? ইনফরমেশন দিচ্ছি, তাই তো, তথ্য দিচ্ছি। এখন আপনি যদি এমন একটা বিশ্ব পরিবেশে ঢুকে যান যেখানে ইনফরমেশনটাই হইতেছে আপনার মূল পলিটিক্স, ঠিক আছে, মানে ইনফরমেশন হচ্ছে ডাটা। এখন ডাটার উপর বেস করে আপনি ক্লেম করতে পারেন যে আপনার এইটুকু হইছে, আপনি এতটুকু আগাইছেন, এতটুকু পিছাইছেন। তো ওই ক্ষেত্রে আপনার, যেহেতু আপনার মূল রাজনীতিটা হচ্ছে ডাটার, এবং যেহেতু ধরেন, আমি আরেকটু সিম্পলিফাই করে দেই, একটা দেশ আগাচ্ছে কতটুকু সেটা আপনার এক্সপ্লেন করবো কি দিয়ে? ডাটা দিয়ে, ইকোনমিক ডাটা দিয়ে। একটা দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা, এইগুলা কি অবস্থা আছে এটা আমরা দেখবো কি দিয়ে? তাদের এই বিভিন্ন মানুষজনের ধরার, মারার, এই বিভিন্ন রকম ডাটা দিয়ে, তাই না? তো এই জায়গাটাতে সাংবাদিকতার রোলটা কি? যে সে ডাটা দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। এখন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স নামে একটা জিনিস আছে, আপনি জানেন তো? সেইখানে বাংলাদেশ হচ্ছে 2020 সালে, হ্যাঁ, 2020 না 21 সালে বোধহয় লাস্ট, যেটা, আমি ভুল হইতে পারি, তা আমি আমার স্মরণ শক্তি থেকে বলতেছি যে প্রবাবলি 150 বা ওই জায়গাতে, ঠিক আছে, মানে 152, থ্যাংক ইউ, 152। আপনি যদি আফগানিস্তান দেখেন, এখন দেখেন 120, বুঝছেন? আফগানিস্তানের প্রেস ফ্রিডম এখন 120 পাবেন, বা ইন্ডিয়ারও পিছায় গেছে। তাইলে ইন্ডেক্স বলতেছে একটা জিনিস, যে এইখানে সাংবাদিকতা হচ্ছে, কিন্তু সাংবাদিকতাটা কি স্বাধীনভাবে হচ্ছে কিনা সেটা ইন্ডেক্স বলতেছে, তাই না? নরওয়ে হচ্ছে 1 নাম্বার, অস্ট্রেলিয়া আছে প্রথম 10টা, 12টা, 20টার মধ্যে। এই জায়গাটা থেকে আবার আমি কিন্তু প্রচুর সাংবাদিক ভাই বোনদের দেখতেছি, তাই তো ভাই, কাজ করে যাচ্ছেন। এখন সাংবাদিকতা তো হচ্ছে, সাংবাদিকতা তো হচ্ছে ভাই, এখন আপনি হচ্ছে না তো বলা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সড়কর ব্যবহার করছি, যে 6টা কর ব্যবহার নানাভাবে করছি আমরা। হ্যাঁ, 6টা কর, করছি না,
হ্যাঁ, হয় সাংবাদিকতা করতে গেলে, বিবরণ লিখতে গেলে 6টা ক লাগে, কিন্তু সব আচ্ছা, একটা বিবরণে গুরুত্বপূর্ণ, সরি কারণ ভাই, আমার এটা হচ্ছে যে ওনারশিপ অফ মিডিয়া, মিডিয়ার মালিকটার ওইটার সাথে আসলে আমাদের দেশের সাংবাদিকতা ডিপেন্ডেন্ট। আমি বেশি যাব না গভীরে, আমরা একটা রিসার্চ করি, আমি এবং মুশফিক ওয়াদুদ, পিএইচডি গবেষক আপনার আমেরিকার একটা ইউনিভার্সিটিতে। আমি চিনি তাকে, আমি চিনি। জি জি, তো মুশফিক ওয়াদুদ, আমরা যে গবেষণাটা করি যে বাংলাদেশের সাংবাদিকতার নিরাপত্তাটা নিয়ে, তো সেইখানে আমরা বিভিন্ন সাংবাদিকের সাথে কথা বলি, আমরা সার্ভে করি, এবং সাংবাদিক আপু ভাই বোনদের এই জন্য এখনো ধন্যবাদ জানাই। তো এবং আমরা চেষ্টা করি যে তারা দল যেটাই থাকুক বা যেদিকেই থাকুক, আমরা চেষ্টা করছি যে কোনো রকম ভাবে একটা আনবায়াস নিতে, স্যাম্পল নিতে। তারপরে আমরা একটা ওপেন এন্ডেড কোশ্চেন দেই, মানে আমরা কিছু কোশ্চেন দিয়ে দেই, উনারা উনাদের মতো উত্তর দিবেন, তাইলে আমরা বুঝতে পারবো আর কি যে কন্ডিশনটা কি। তো ওইখান থেকে যা বুঝলাম, এটার সামারি হচ্ছে যে অর্থনৈতিক নিরাপত্তাটা, যেটা আপনার আবার চলে যায় বিসিএস এর সাথে, অর্থনৈতিক নিরাপত্তাটা হচ্ছে প্রথম ওয়ারি। কারণ হচ্ছে এমনও এক্সাম্পল আমাদেরকে দেয়া হয়েছে যে এই যদি বেশি নিউজ খুঁজতে যাওয়া হয় বা হয়, তো সেটা হয়তো বা ওনার থেকে আপনার মানা আসে, কারণ ওনারের সাথে আপনার ওই বলয়ের যোগাযোগ, ক্ষমতার বলয়ের যোগাযোগ আছে। তো ঘুরে ফিরে কিন্তু ওই জায়গাটাতেই আসতেছে যে, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে তো অবশ্যই খারাপ। আমি 2019-এ বোধহয় বা 20-এ একটা পোল্যান্ডে যাওয়ার সময় একটা দেখছিলাম, যেখানে আমার একটা স্পিচ ছিল যে পৃথিবীর বোধহয় এখন মাত্র 15%, ইকোনমিস্টের একটা রিপোর্ট ছিল যে পৃথিবীতে মাত্র 15% মানুষ আপনার ফ্রি মিডিয়া পাচ্ছে। কারণ অনেক দেশ গণতন্ত্র, কিন্তু মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না। আবার অনেক সময় মিডিয়া আপনার রাজনৈতিক পক্ষ নিয়ে নিচ্ছে। এটা আমাদের আশেপাশে, আমি নাম বলবো না, আশেপাশে দেখলেও আপনি বুঝতে পারবেন যে মানে কি রকম এই ইসের মধ্যে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আপনার সাংবাদিকতার বিষয়টার এই যেটা চলে আসে যে ওনারশিপ, ইকোনমিক, এই বিষয়গুলা। তো সেই এইটা ক্ষেত্রে আমি আপনার সাথে একটু যোগ করে নিই মুবাশ্বের হাসান। আমাদের সাংবাদিকতা মূলত মফস্বল সাংবাদিকতার উপরেই দাঁড়িয়ে আছে। আমরা মফস্বল থেকেই অনেক বিষয় তুলে আনছি, যেটা সাংবাদিকতা একটা বড় অংশ মফস্বল। আমাদের বাংলাদেশে রাজধানী নির্ভর সাংবাদিকতা মূলত হয়ে যাচ্ছে, কিন্তু মফস্বলে আমাদের কোনো বেতন কাঠামো দাঁড়ায়নি। মফস্বলে মূলত সাংবাদিকতা পেশা হিসাবে কি দাঁড়িয়েছে কিনা বাংলাদেশের প্রশ্ন, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন সেখানে দাঁড়ায়। মফস্বলে কোনো বেতন কাঠামো নেই। কেউ টাকা পাচ্ছেন অল্প কিছু, যাদের সংসার চালানো কেন আপনার 7 দিন চলার মতো অবস্থা নেই এমন টাকা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এই যে পেশা হিসাবে দাঁড়ায়নি, সেই জন্য তো সাংবাদিকতার শুধু ক্ষমতা কেন্দ্রকে দোষ দিয়ে লাভ কি, যদি পেশা হিসাবে না দাঁড়ায়। আমি যদি যুদ্ধ করার রসদ না থাকে আমার, আমি যদি কারোর সাথে ফাইট দেয় যে না আমি আজকে সাংবাদিকতা করলাম, আমার পিছনে যদি সাপোর্ট না থাকে, আজকে আমার জেলে যেতে হলো, আমার যদি 1 মাসের আমি যোগান না দিয়ে যেতে পারি আমার পরিবারে, কেন আমি ফাইট দিতে যাব? সেই ক্ষেত্রটা যদি একটু বলতেন আপনি মুবাশ্বের হাসান। না, এটা তো আপনি ঠিকই বলছেন যে এটা দাঁড়াইতে পারেনি, এবং এইটা ক্ষমতা তো একটা বিষয়, আর ক্ষমতার তো বিভিন্ন বলয় আছে, ওইটাও বিষয়। আর এমন হয়েছে যে সব মফস্বল, বাংলাদেশে তো পত্রিকা তো আপনার যে কটা আছে এদের মধ্যে থেকে দেখা যায় যে একজনই হয়তো বা 2-3 জন জায়গার মফস্বল প্রতিনিধি। এটা হচ্ছে একটা আপনার বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে যে ওনাদের অনেকের আবার এটা হচ্ছে পার্ট টাইম কাজ, এবং এইটার সাথে অনেকে অন্য কাজেও জড়িত থাকেন। তো প্রফেশনালিজমটা হয়নি, এটা তো ঠিকই। আবার মফস্বল সাংবাদিকদের, আমার এক ভাইয়া আছেন, উনি সেই 90 সাল থেকে
এটা বেশি বলে ফেললাম। মানে সেই 2005-6 থেকে দেখতেছি যে ওনারা ট্রেনিং দিচ্ছেন কিভাবে সাংবাদিকতা করতে হবে বিভিন্ন ইসের। তো এটা চলবে, এটা না চলা কিছু নাই। আমি একটা ছোট্ট, আমি আসলে ডিটেল বলতে পারবো না, আমি শুধু গবেষকের দিক থেকে বলতে পারি যে আমি একটা বইয়ের কাজ করতেছি যেখানে একটা জার্মান গবেষক একটা চ্যাপ্টার দিছে যে মফস্বল, সে রাজশাহীর একটা মফস্বল সাংবাদিককে ফলো করছে অ্যাজ এ রিসার্চার, এবং সে খুব ইন্টারেস্টিং জিনিস পাইছে যে তারা অনলাইন ওয়েবসাইট রাখেন, আমি নাম সে দেয় নাই এথিক্যাল রিজনে, আমিও বলতে পারবো না এথিক্যাল রিজনে, কিন্তু গল্পটা হচ্ছে এরকম যে তারা দুইজন আছেন যারা হচ্ছেন বোধহয় ক্ষমতায় যারা আছেন তাদের সাথে থাকেন, কিন্তু তাদের মধ্যে ইন্টারনাল কম্পিটিশন আছে, কারণ এখন তো বিরোধী দল নাই বা দুর্বল। তো ওইখানে তারা নিউজ পোর্টালটাকে ইউজ করেন অ্যাজ এ মিডিয়াম ফর, এক হচ্ছে কম্পিটিশন, আর সেকেন্ড হচ্ছে আপনার এটাকে একজন আরেকজনের উপরে ব্লেম করার একটা বিষয়, কিন্তু বেতনও দেন, আবার অনেকে টাকাও দেয় না। কিন্তু এই যে জিনিসটা যে ইউজ করা যাবে, সো আপনি যদি এটা সামারাইজ করেন কি, এটা হইলো কি তার একটা পলিটিক্যাল এইমের, মানে আমার যেই সাবজেক্টটা আমি পাইছি, যে চ্যাপ্টারটা পাইছি, তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, সেই অ্যাম্বিশনটার একটা মাধ্যম। তো সাংবাদিকতা তার মূল উদ্দেশ্য না, তার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, সে এটাকে একটা মাধ্যম হিসেবে নিছে। আর তারা দুইজন, এটা হচ্ছে একরকম বিষয়। এখন এটা তো রাজশাহীর একটা কোনো একটা জায়গার কথা বলছে, অন্য জায়গাতে অন্য ফর্মে নিশ্চয়ই এই বিষয়গুলো আছে। সেকেন্ড হচ্ছে যে আপনার একটা বিষয় আমি আপনার সাথে একমত, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলা অত্যন্ত নগর কেন্দ্রিক নিউজ দেয়, মানে, এবং নগরের মধ্যে ইন্টারেস্টিং কিন্তু নিউজের যদি আপনি দেখেন যে অ্যাঙ্গেল কি, এটা হচ্ছে উনি বলছেন এই কথা, তিনি বলছেন সেই কথা, উনি কালকে ওই জায়গায় গেছেন, উনি পরশু ওইখানে গেছেন, নিউজের কিন্তু মূল বিষয় এটা। কিন্তু সমাজ তো অনেক আরো বেশি বৈচিত্র্যপূর্ণ, সমাজে তো অনেক ধরনের ইন্টারেস্টিং গল্প থাকে। এই ক্ষেত্রে মুবাশ্বের হাসান, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বলা যায়, যেটা বাংলাদেশে আসলেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রটা গড়েই ওঠেনি ঠিক মতো। যেটা আপনি বলছিলেন যে নিউজ বিহাইন্ড নিউজ, যে নিউজের পিছনের যে গল্পগুলো আছে, খবরের পেছনের গল্প, সেগুলি উঠে আসছে না, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা ঠিক মতো দাঁড়ায়নি বলে, তাই কি মনে হয় আপনার মুবাশ্বের হাসান? হ্যাঁ, না মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম তো, মানে এত কথা আমি বললে পরে তো সব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমারে আবার ইনভেস্টিগেট করা শুরু করবে, যদিও করার কিছু আর বাকি নাই। তারপরেও বিষয়টা হচ্ছে যে এইটাতে আমি ডিটেল বলতে পারবো না, আমি এক্সপার্ট না। আমি যেটা দেখছি, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি আপনি ক্রাইমের দিকে যান, তাই না, মানে যদি ধরেন যে কোনো ক্রিমিনাল সিন্ডিকেট, এটা একটা থাকতে পারে, ওই ক্ষেত্রে সূত্র কিন্তু আপনার সরকারি সূত্রে বাইরে যাওয়া খুব ডিফিকাল্ট। এটা আমি সেই 2000 সাল থেকে দেখছি যে যিনি ক্রাইম রিপোর্টার করেন, উনি টেলিফোনটা তখন কিন্তু ছিল অ্যানালগ, ছিল অ্যানালগ, ঘুরায় বলতো যে ভাই কোন একটা থানায় ফোন করে আজকে কয়টা মার্ডার আছে, হ্যাঁ, বা কোনো লাশ পড়ছে কিনা, মানে কথাবার্তা তো এরকমই ছিল তখন। আপনিও কাজ করছেন, এই জানেন। আর পরিবেশ দিক থেকে আপনার বা কৃষি বা সরকারের অন্যান্য যে জায়গাগুলো থেকে ওই জায়গায় ইনভেস্টিগেটিভ রিপোর্টিং তো হচ্ছে, কিন্তু দাঁড়ায়নি কিনা আমি এটা, মানে কি যে কিছু কিছু বিষয়ে আনটাচেবল, এটা তো এটা তো আর আপনার না বোঝার কিছু নাই, তো আমার আর বলে দেওয়ার কিছু নাই। কিন্তু ওই আনটাচেবল জায়গাগুলো ছাড়া রিপোর্টিং কিন্তু ইনভেস্টিগেটিভ কিছু হয়। মানে আমি তো প্রচন্ড, মানে আমি একটা পত্রিকা আপাতত পড়ি, প্রথম আলোতে কিন্তু প্রচুর আসে ইনভেস্টার, রোজিনা আপা আছে, হ্যাঁ, রোজিনা আপা কিন্তু 2 দিন পর পর দেয় ওইখানে, সাবিয়া, তারপরে আরো যারা আছে, আপনি কি দেখবেন জাইফ আহমেদ জাইফ, আমাদের ডিপার্টমেন্টের ইনক্রেডিবলি গুড ইনভেস্টিগেটিভ রিপোর্টার, এরকম প্রচুর আছে কিন্তু।
প্রবলেমটা যেটা হয়ে গেছে যে আপনার যে কারণে মনে হচ্ছে, আমি তো আর বলতে পারবো না আপনার কেন মনে হচ্ছে, বাট আমার ধারণা আপনার যে কারণে মনে হচ্ছে যে আপনি এই ফ্রিকোয়েন্সিটা বেশি দেখেন না হয়তোবা, তাই না? মানে যে এই একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের আপনার এই ফ্রিকোয়েন্সিটা দেখা যায় না, যেহেতু ওই যে নগর কেন্দ্রিক। কারণ আপনার প্রথমেই একটা প্রশ্ন আমার খুব ভালো লাগছে এই কথাটা আপনার, যে সব সাংবাদিক ঢাকায় থাকে কেন? এটাই তো একটা বড় প্রশ্ন। বাংলাদেশে আপনি যত সাংবাদিক চিনেন নাম করে সবাই ঢাকায় থাকে। আর বাংলাদেশ কি ঢাকা কেন্দ্রিক তো না, ঢাকা তো বাংলাদেশের একটা শহর, তাই না? বাংলাদেশের কত বড় একটা দেশ। তো ওইটা তো বাই ডিফল্ট এক ধরনের ইন্ডিকেশন দেয় যে আসলে এটা পরিমিত আর কি, না মানে এটা যেমন নিউ ইয়র্ক টাইমস যদি পড়েন, আমি তার তুলনা দিয়ে লাভ নেই, ওদের ইতিহাসও ডিফারেন্ট, বাট আমি জাস্ট যেহেতু আমি এটা সাবস্ক্রাইব করি, বা ওয়াশিংটন পোস্ট যদি আপনি পড়েন দেখবেন যে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং স্টোরিজ এবং বিষয়ও খুবই ইন্টারেস্টিং, তাই না? যে আপনার প্যান্ডেমিকে মানুষজনের জীবনে কিরকম গল্প আছে, কিন্তু আপনি আমাদের, আমি ঢালাভাবে বলতেছি না, এক্সপার্ট হিসেবে বলতেছি না, আমি পাঠক হিসাবে বলতেছি বা দর্শক হিসেবে দেখছি, আমাদের স্টোরিগুলো কিন্তু অনেকটা আপনার থাকে ম্যাক্সিমামই হচ্ছে সরকার কি বলছে, বিরোধী দল কি করছে, কিংবা কোথাও কে মারা গেছে, তাই না? মানে এটা কি সম্ভব একটা মানুষ, মানে সমাজে মানুষ আছে, মানুষের ব্যবহার আছে, মানুষের মধ্যে সম্পর্ক থাকে, তো এখানে নিশ্চয়ই অনেক রকমের অ্যাম্বিশন থাকে তাদের, তাই না? এইখানে অনেক রকম গল্প আছে, তো ওইগুলা ইনভেস্টিগেটিভ করা কালচার যদি না উঠে আসে তাইলে তো হবে না। একজনকে দেখলাম আমাদের যে এফপি শফিক ভাই, চিড়িয়াখানার কি কোন মহিষ না কার সঙ্গী মারা গেছে না কি ধরনের, আমি ফলো করি না, বাট উনি মাঝে মধ্যে দেখি যে, আর আমার রিচও তো ছোট, আমি তো সবাইকে জানি না, বাট আমি দেখি যে কিছু ইন্টারেস্টিং স্টোরি খুঁজে। আবার প্রথম আলোতে প্রায়ই আসে ধান, গম, খাদ্য ইত্যাদি নিয়ে, তো ওইগুলো ভাল লাগে, কিন্তু কালচারটা কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে সরকার কি বলছে, পলিসি, স্পিচ, আর আপনার হচ্ছে যে অপোজিশন পলিটিক্স, তো হেভিলি পলিটিক্যাল কেন্দ্রিক একটা সংবাদ ব্যাপার চলে আসে। মানুষের সবকিছু যে পলিটিক্যাল কি, আপনি আমি যে ধরেন আজকে সারাদিন যে কাটাইলাম আমরা পলিটিক্সের কি, আমরা অবশ্যই একটা পলিটিক্যাল সিচুয়েশন মানে দেশের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে আছি, কিন্তু সব তো পলিটিক্স না, আমাদের নানা রকম চাহিদা থাকে। তো ওই জিনিসগুলো আমার ধারণা যে ক্রিয়েটিভিটি বা কালচার কোনো একটা কারণে গড়ে ওঠে না। এখন হইতে পারে, কিন্তু এখন তো আপনার রাজনীতিতে তেমন কিছু নাই, আমি এটা আপনার মাধ্যমে বলে যাই যে এখন তারা ক্রিয়েটিভ তো হইতে পারে, এখন তারা ইন্টারেস্টিং স্টোরিজ তো আনতে পারে, যে ইসের বাইরে এখন তো আর ক্ষমতা 5 বছর পরে চলে যাবে বা এই ধরনের তো কোনো সিস্টেম নাই। তো এটা থাকলো, আমরা আরো পলিটিক্সের বাইরে যে এখন একটা হয়তোবা প্রাণোজ্জ্বল সাংবাদিকতা দেখতে পাবো। আচ্ছা, আমরা আশা করবো যে পাই সেরকম। আরেকটা কথায় চলে যায় এখানে, আপনার আরেকটা ফর্ম যেটা সিটিজেন জার্নালিজম, আপনি তো একজন রাজনৈতিক গবেষক, রাজনীতি নিয়ে গবেষণা করছেন, এই গবেষণার সাথে সিটিজেন জার্নালিজমের একটা যোগাযোগ আছে। আজকে আমরা সামাজিক মাধ্যমগুলো তো যেভাবে আমাদের মেইন স্ট্রিম জার্নালিজম সিটিজেন জার্নালিজম থেকে কিছুটা পিছিয়ে পড়ছে, দেখা যাচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে প্রাণোচ্ছলে অন্য ব্যাপারগুলো করতে পারি, এটা নয় সেটেলড হয়ে গেছে, আরেকটা সেটেল বিষয় না যে অন্য বিষয়গুলোতে যাই, এরকম চিন্তা। কিন্তু এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সিটিজেন জার্নালিজম এগিয়ে যাচ্ছে মেইন স্ট্রিম জার্নালিজমের কাছ থেকে। অনেক সময় মেইন স্ট্রিম জার্নালিজমকে সিটিজেন জার্নালিজমের পিছনে ছুটতে হচ্ছে, এই কারণটা কি মনে হয় আপনার? না, এটা পৃথিবীব্যাপী, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, তবে বাংলাদেশের ক্ষেত্রে একটা ক্রাইসিস আমি দেখছি এই সিটিজেন জার্নালিজম যদি বলেন, আমি এই টার্মটার সাথে একমত না, কারণ যে লোক টাকা পায় না তারা জার্নালিস্ট বলাটা হচ্ছে বাইরের বিশ্বের বিলাসিতা। আমাদের দেশে তো টাকা দিতে আমাদের বাবা বা মা, তো এটা আপনি বলতে পারেন হোম জার্নালিজম, হোম বেসড জার্নালিজম, তাই না? তো বা জার্নালিজম না বলে সিটিজেন ইনফরমেশন বা ডিসেমিনেশন এই ধরনের কোনো একটা টার্ম, বাট কথাটা হচ্ছে যে ওই সময়টাতে দেখা গেছে যে একটা ক্রাইসিস পড়ছিল, আপনার মনে আছে কিনা যে ওই
কোটা সংস্কার এবং কোটা সংস্কারের সময় বোধহয় যে একটা আন্দোলন হচ্ছে, এটা কাভারেজ আসতেছে না টিভিতে, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে যে হুলুস্থুল ব্যাপার হইতেছে। এইটা খুব কৌতূহলোদ্দীপনা ছিল, আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল, যে জাস্ট নট যে মানে আমি কোনো কি সাপোর্ট করি বা না করি ওইটা না, এর থেকে যে এটা গবেষকের দিক থেকে বা মাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ডসেট, তাই না, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য এটা মাইন্ডসেট। প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রেও দেখা গেছে, এটা একই ব্যাপার দেখা হ্যাঁ, গেছে। না সেটাই সেটাই তো ওই ক্ষেত্রে আপনার মানে আমাদের তো আসলে ইনফ্যাক্ট একটা দেশে সাংবাদিকতা গড়ে উঠবে, যেমন আপনি ধরেন এই উদাহরণটা দিয়ে আসলে কোনো মানে হয় না, কিন্তু আপনি দেখবেন যে আমেরিকার সাথে আমাদের খুব উদাহরণ টানাটানি হয়। যখন দেখবেন যে আমেরিকাতে 2 জন বা 3 জন বা কালো মানুষ বা অন্য কাউকে মারা হয়েছে, তখন বাংলাদেশের এক পক্ষ বলবে যে আমেরিকার অবস্থা দেখছো, ওখানে তো মানবাধিকার খারাপ, বুঝছেন না? তো ওই এরকম নানা ধরনের কিন্তু ঘুরে ফিরে উদাহরণ আসে। কিন্তু আমেরিকার একটা জিনিস আমি মানে বিশেষ করে ট্রাম্প যেহেতু আপনার সামনে সে কি হবে এটা আমি জানি না, বাট সে গণতান্ত্রিক বা উদার গণতান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেইটাকে সে নানাভাবে ডিসরাপ্ট করার বা শক দেওয়ার চেষ্টা করছে। ওই ক্ষেত্রে দুইটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে যার মধ্যে একটা হচ্ছে আমাদের কথার জন্য রিলেভেন্ট, সেটা হচ্ছে যে আপনার ফ্রি মিডিয়া কি করতে পারে। হ্যাঁ, মিডিয়া এট দ্য ডেজ এন্ড হচ্ছে আপনার সমাজের দর্পণ, তাই না? এবং ওই জায়গাতে আপনার কনস্ট্যান্টলি প্রেসিডেন্টের বিভিন্ন জিনিসকে তারা কোশ্চেন করতেছে, তারপরে ওপেনলি লিখতেছে। এইটাতে আপনি দেখবেন যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দাঁড়াইছে। এবং মিডিয়ার এবং ওই ক্ষেত্রে ফেসবুকে যে জিনিসটা হয়েছে যেটা কোয়াইট কন্ট্রারি, সেটা হচ্ছে যে ফেসবুকের ডিসইনফরমেশনের মাত্রাটা অনেক বেশি ছিল ট্রাম্প যখন ছিল, মানে আপনি যেটাকে সিটিজেন জার্নালিজম বলতেছেন, সেইটার মাত্রাটা আপনার ফেসবুকে একটা সময় বেশি ছিল। দুইটা বড় ঘটনা, একটা হচ্ছে আপনার ব্রেক্সিট, এই যে ব্রিটেন যে আপনার বের হয়ে গেল থেকে আপনার এই চুক্তি থেকে। ইইউ থেকে, আর একটা হচ্ছে আপনার ট্রাম্পের ইলেকশন এবং তার পরের বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যে যেটা চলে আসে আমার আগের কথা, যে ইনফরমেশনটা কি করে আসলে আমাদেরকে, মানে সাংবাদিকতা যে বলতেছে এটা ইনফরমেশন দেয়, ইনফরমেশনটাকে ম্যানেজ করার বা কন্ট্রোল করার এত চেষ্টা কেন? কারণ একটাই, যে আপনি একটা বিষয় সম্পর্কে কি ধারণা করবেন, এই ধারণার ভিত্তিটাই কিন্তু ইনফরমেশনের উপরে ভিত্তি করে চলে আসে। এই জন্যই পুরা জিনিসটা হচ্ছে ইনফরমেশনকে কন্ট্রোল করা কেন্দ্রিক। তো ওইখানে আপনি যদি দেখেন যে ওই ট্রাম্পের সময় যেটা আমি দেখছি, যেটা হচ্ছে উল্টা বাংলাদেশে, যেটা যে সিটিজেন জার্নালিজম বা যেটা বলেন, ওই সময় যেহেতু ডাটা কেন্দ্রিক ফেসবুক, এবং আপনি কেমব্রিজ অ্যানালিটিকা এটাও শুনছেন ব্রেক্সিটের ক্ষেত্রে, তারা যে কাজটা করছে, তারা ইললিগালি ডাটা ম্যানিপুলেট করে আপনার যাদেরকে তারা আইডেন্টিফাই করছে যে এখনো শিওর না কোথায় ভোট দিবে, এটা কি ব্রিটেনে থাকার পক্ষে দিবে নাকি ব্রিটেনে থাকার বিপক্ষে দিবে, তাদেরকে আপনার সিটিজেন জার্নালিজম টাইপের জিনিসপত্র দিয়ে তাদের ওয়ার্ল্ড ভিউ বা পারসেপশনটাকে চেঞ্জ করে দিছে। এবং তাদের সাকসেসারটা এত ছিল যে তারা সবাই ব্রেক্সিটে ভোট দিছে, কারণ সে ফেসবুক খুললেই সে দেখতেছে যে তার ব্লগ আসতেছে একরকম, তার ভিডিও আসতেছে একরকম, তার মিউজিক আসতেছে একরকম, পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিসকাশন গুলা দেখতেছে একই রকম, বুঝছেন? তো তার কাছে কিন্তু ইনফরমেশনটা মনে হয়েছে যে দিস ইজ দ্য থিং দ্যাট ইজ রিয়েলি হ্যাপেনিং। তো ওই ক্ষেত্রে ডিসইনফরমেশনটা আপনার সোশ্যাল মিডিয়া দ্বারা দাঁড়াইছে, এবং মিডিয়া চেষ্টা করছিল যে এটাকে কিছুটা কন্ট্রোল করার, এবং যেটা তারা পারে নাই। বাট এই আমেরিকার ক্ষেত্রে যেটা আমি দেখছি, মানে গত
3 বছর 2017, 2018, 19, 20, 21 3 বছর ধরে আমি ফলো করি যে আপনার ওয়াশিংটন পোস্ট যদি আপনি খুলেন, আপনার প্রথমেই হইতেছে মনে হবে যে মানে ট্রাম্প মানে তারা ট্রাম্পকেই কোশ্চেন করে যাচ্ছে। 3টা বছরে তাদের ওই ফার্স্ট পেজের বিষয়টাই ছিল এইরকম, তারা বিভিন্ন রকম ক্রাইসিসে। তো ওইটা যদি আপনি আমাদের দেশে নিয়ে আসেন, আমাদের দেশে এখনো আমি মনে করি যে আমি পজিটিভ মানুষ, কারণ আমার লাইফে পজিটিভ থাকার অনেক কারণও আছে। হ্যাঁ, তো এই কারণে আমি মনে করি যে আপনার হয়তোবা এটা একটা চেঞ্জ আসবে, কারণ দুইটা ব্যাপার ভিতরে আমি দেখছি যে একটা হচ্ছে যারা সিনিয়র তাদের এক ধরনের মাইন্ডসেট, সবাই আবার এক না। আবার যারা জুনিয়র, যারা আপনার হয়তোবা পাবলিকলি একভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে, প্রাইভেটলি কিন্তু সে আমার অ্যাটলিস্ট আমার সাথে যাদের ভালো সম্পর্ক, তারা বলতেছে যে ভাই মানে মানে দে আর অ্যাওয়ার অফ হোয়াট ইজ হ্যাপেনিং, এবং যে তাদের লিমিটেশন গুলা। তো এইটা একটা সময় হয়তো বা চেঞ্জ হবে, ওই সময়টা হয়তো বা আপনারা না আমার সময় না ভাই। মুবাস্সার হাসান, আমাদের সময় শেষ, আমরা 1 ঘন্টা পেরিয়ে এসেছি। জি, ধন্যবাদ। আরেকটা গবেষণার বিষয়ে আমি একটি কথা বলে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে গবেষণা করেছেন, সাথে বাংলাদেশের সাংবাদিকতা সংযুক্ত ছিল। এই জি, বিষয়টার প্রেক্ষিতে আমার বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার কথা জানতে চাচ্ছিলাম। কেন জি, জানতে চাচ্ছিলাম, কারণ আমি নিজে সাফারার। আমার বড় ছেলে, যিনি আপনি জানেন হয়তো, ফাগুন রেজা, উনি খুন হয়েছেন। নিখোঁজের জি। পর তাকে হত্যা করা হয়েছে তার কে লাশ। কে কে আপনার ছেলে? জি, আমার বড় ছেলে। আমি খুব সেটা দুঃখিত। সাব এডিটর হিসেবে ছিলেন। তাকে কোথাকার ভাই? উনি, ও ছিল প্রিয়তে, তারপরে ওর ওর যাওয়ার কথা ছিল জাগো নিউজে, ইংরেজি মাধ্যমে সাব এডিটর হিসেবে কাজ করতেন উনি। আমি খুব এই দুঃখিত। ব্যাপারটা নিয়ে আপনি কাজ করছেন, নিরাপত্তার ব্যাপারটা এখানে, যেখানে আমিও সাফারার, আমি একজন পিতা হিসেবে, যে আমার একটা ছেলে এবং খুবই মানে প্রতিশ্রুতিশীল একটা ছেলে। এইভাবে শুধু আমার ছেলের ক্ষেত্রে না, এটা আমার ছেলে না, আমি বলছি যে এটা সবার ছেলে, অন্যান্য তরুণরাও কাজ করছে, আমার ছেলের মতো তরুণরাও কাজ করছে। আমি সাংবাদিক হিসেবে না হয় প্রেস ক্লাবের সামনে তার মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হয়েছে, অনেক বড় বড় লোকেরাও ছিলেন, কিন্তু অনেক যারা সাধারণ ঘর থেকে যে ছেলেরা এসেছে, যে তরুণরা এসেছে, আমার ছেলের মতো যারা আছে, তাদের নিরাপত্তার ব্যাপারটা আপনি আপনি তো গবেষণা করেছেন, এই ব্যাপারটা যদি আপনি বলতেন মুহসির হাসান। আম, মানে কিভাবে বাড়ানো যায় নাকি? আহ, মানে একটা সেন্স অফ, এটা হচ্ছে যে আম, এটা একটা খুব কঠিন প্রশ্ন করছেন। আমি আসলে একটু সেটা হচ্ছে যে বাড়ানো তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যে পরিবেশটায় থাকেন বা যে পরিবেশটায় আমরা থাকি, এইটার মধ্যে অবভিয়াসলি এখন অনেক সীমারেখা চলে আসছে, বাউন্ডারি চলে আসছে, এবং এই বাউন্ডারি গুলা ক্রস করা যাবে না, বাউন্ডারি গুলা চ্যালেঞ্জ করা যাবে না। অনেকে বলবে যে করেন, অনেকে বলবে যে বাক স্বাধীনতা আছে, অনেক কিছুই আছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখি যে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আম, এইটা একটা অনিরাপদ, আহ, এবং এটা এবং এটা বিশ্বযুদ্ধে স্বীকৃত, নাইলে তো আপনার এটা 152-তে আসে না, তাই না? মানে ইসের ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে আপনার এখন বাকি যেটা দাঁড়াবে হয়তোবা যে অ্যাডাপ্ট করে নিতে হবে। আপাতত তো আমি মনে হয় যে লিস্ট এই যে আপনার যে হারানোর যে কষ্টটা, এই কষ্টটা তো আমি আম, আমি কিছুটা অনুধাবন করেই আমি নিজেও বেশ ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু এই আপনার কষ্ট তো আপনার, তাই না? এইটা তো দেখবেন যে কেউ কিন্তু শেয়ার করবে না এট দ্য ডেজ এন্ড। এই জায়গাটা থেকে আমরা একটা মোটামুটি একটা কষ্টের সময় যাচ্ছে, আবার অনেকে কষ্টেও নাই, অনেকে আনন্দেও আছে, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো এই ক্ষেত্রে এখন কে আনন্দে থাকবেন আর কে কষ্টে থাকবেন, এই জিনিসটা আমি মনে করি
আমি এটা তার পুরাপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে যাওয়াই ভালো। এখানে আমি প্রিন্সিপাল কথা বলে আসলে লাভ নাই, কারণ প্রিন্সিপাল কোনো জায়গায় আমরা নাই। সো এইটা সেটার উপরে, এবং আমি অত্যন্ত দুঃখিত আপনার এই এটা শুনে আমার মুবাশির, আমি আমার কথা বলছি না, আমি আমার কষ্টটা আমি আমি সবার কথা বলছি। আমি আমার যত তরুণ ছেলে যারা কাজ করে সবাই আমার ছেলে, যারা তরুণ গণমাধ্যমে আছে। আমি বংশ পরম্পরায় সাংবাদিক। আমার বাবা ৪৫ বছর ছিলেন, আমার পূর্বপুরুষরা ছিলেন। আমি সাংবাদিকতা বংশ পরম্পরায়, আমার ছেলেও আমার অজান্তেই ঢুকে গেছে। আপনার মতো, আপনি যখন পড়াশোনা শুরু করেছেন, পড়াশোনার সাথে সাথে সাংবাদিকতায় ঢুকে গেছে এবং ভালো করছিল। ওর সাথে যারা বলেন তারা, আমি বলি না, যারা বলেন তারা ভালো করছিল। এরকম যারা আছেন, আমি আমার এক ছেলে হারিয়েছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আরো ছেলে তো আছে এরকম যারা প্রতিভাবান, প্রতিশ্রুতিশীল, আমাদের এই গণমাধ্যমের জন্য প্রয়োজন, আমাদের দেশের জন্য প্রয়োজন। তাদের নিরাপত্তার জন্য তো চেষ্টা করতে হবে। আমি তো ভুক্তভোগী, আমি তো বুঝি যে তাদের নিরাপদ রাখতে হবে আমাদের। সেই চিন্তা থেকে আমার প্রশ্নটা করা, আমার ব্যক্তিগত যাদের কাছ থেকে, যেহেতু নিরাপত্তা বিষয়টা আপনার অধিকারের মধ্যে পড়তেছে না, তাই না? মানে পড়তেছে ততটুক পর্যন্ত যতটুক পর্যন্ত আপনার আসতেছে না, মানে কন্ট্রোল বা আসতেছে না। ওই ক্ষেত্রে দুইটা হইতে পারে, যে সাংবাদিকতা করে যাওয়া, জেনে করে যাওয়া, সেই এর একটা স্পেল, এবং যে জিনিসটা যদি আপনার সবার ক্ষেত্রে একসাথে থাকতো, তাই না? মানে সাংবাদিক সমাজ, যে আপনি তো আমার থেকে, যেহেতু আপনি বংশ পরম্পরায় করছেন, তো সাংবাদিক সমাজ বলে তো এক সমাজ নাই আর। তো আমার মনে হয় যে নিরাপত্তাটা তখনই বাড়বে, হ্যাঁ, আমি এটাকে সিম্পলিফাই করছি, যদি সাংবাদিক সমাজটা সাংবাদিকতাটাকে সবার আগে প্রাধান্য দেয়। তাইলে কিন্তু আপনার, আমার মনে হয় যে বাকি জিনিসগুলা অটোমেটিক হবে। মানে এই যে এতক্ষণ এত লম্বা লম্বা যে কথা বললাম, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এই বিষয়টা কিন্তু ওইখানেই সাংবাদিকতাই করছে। আমি অস্ট্রেলিয়ার একটা উদাহরণ দিই আপনাকে, এটা খুব ইন্টারেস্টিং। যে অস্ট্রেলিয়াতে মার্ডক মিডিয়া আছে, আপনি জানেন, এবং মার্ডক মিডিয়া সবসময় হচ্ছে আপনার এই যে এন্টি ইমিগ্রেশন, তারপরে আপনার এই এন্টি ইমিগ্রেশন, তারপরে আরো নানা ধরনের এন্টি। তো এই মিডিয়ার সাথে আপনার যে মিডিয়াগুলোকে সাধারণত বলা হয় লিবারেল মিডিয়া, যেমন ধরেন এই যে এবিসি মিডিয়া বা আপনার এসবিএস, এদের একটা মানে দা কুমড়া, মানে বাংলাদেশে এটা এখনো দেখা যায় না যে এক টিভি বা এক পত্রিকা আরেক পত্রিকাকে বলতেছে, বা এক টিভি আরেক টিভিকে আপনার গালি দিচ্ছে। ওই অবস্থায় বাংলাদেশ নাই, মানে পাবলিকলি নাই, কিন্তু এইখানে আছে, আমেরিকাতে আছে। তো এবিসি টিভিতে আপনার 2018 না 19 সালে পুলিশ ঢুকে 6 জন, হ্যাঁ, 6 জন পুলিশ ঢুকে আপনার 2 সাংবাদিকের নিয়ে যায়, 2 সাংবাদিকের ব্যাগ, কম্পিউটার নিয়ে যায়, এবং পুরো অফিস কর্ডন করে রাখে, তাদের সব ডাটা, হার্ড ড্রাইভ ইত্যাদি নেয়। এটা তাদের রিজনটা কি? রিজনটা হচ্ছে যে তারা ওই যে অস্ট্রেলিয়াতে আফগানিস্তানে যে সোলজার গুলা গেছিল, তারা ওয়ার ক্রাইম করছে, এই রিপোর্টটা তারা ফার্স্ট ব্রেক করে, বুঝছেন? এবং এটা করার পরে এই যে এবিসিতে যেদিন পুলিশ গেল, তার পরের দিন প্রত্যেকটা মিডিয়া, তাদের মধ্যে যে বিভেদটা ছিল, কারণ তারা এটাকে দেখছে সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ। তারা দেখছে যে রাষ্ট্র আপনার সাংবাদিকতা অফিসে ঢুকে সাংবাদিকদের এই ইনফরমেশন, যেটা তার সংবিধান দ্বারা প্রোটেক্টেড, সেটাকে তারা ভায়োলেট করতেছেন। এবং তারা এই যে মার্ডক মিডিয়ার কথা বললাম, এই যে তারা সাধারণত ক্রিটিসাইজ করে, তারা সবাই এক কাট্টা ছিল। আমি ভুলে গেছি, বাট এরকমও ছিল বোধহয় ফার্স্ট পেজটা ব্ল্যাক ছিল বা এমটি ছিল, বা এই ধরনের, মানে একটা সহমর্মিতা ছিল যে না, তোমার আমার মধ্যে মতের বিরোধ আছে, তোমার আমার মধ্যে রাজনৈতিক বিভেদ আছে, তোমার আমার মধ্যে কথার বিভেদ আছে, কিন্তু আমাদের যখন কাজের ক্ষেত্রে আসে, এই কাজের ক্ষেত্রে সাংবাদিকতাটা হচ্ছে সবার উপরে, আমাদের যে এথিক্সটা আছে। সো এটা হচ্ছে একটা বিষয় যে তারা করতে পারছে, কারণ তাদের উপরে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মিডিয়া ওনারদের তেমন পাওয়ার ছিল না।
এখন আমাদের দেশে তো জিনিসটা অনেকটা হচ্ছে আপনার চেইনের মতো, তাই না? মানে একটা থাকে, আপনি ধরেন হাইপোথেটিক্যালি সাংবাদিকরা সাংবাদিকতাকেই উপরে রাখবে, এবং এই যেমন শিক্ষকরা সব শিক্ষককেই একসাথে রাখবে। এই যে আপনি দুইজন ছাত্রকে, শিক্ষকই তো ছাত্রকে দেখবে, সে যদি বিপদে পড়ে, আমাদের দেশের, এটা তো পৃথিবীর সব জায়গাতেই আছে, যে শিক্ষকই তো পাশে যেয়ে দাঁড়াবে। শিক্ষকের তো আপনার বিষয়টা শুধু ক্লাসরুম ভিত্তিক বিষয় না, তাই না? তো ওই ক্ষেত্রে আমাদের দেশে যদি ধরেন ওইভাবে শিক্ষক সমাজও দাঁড়ায়, বা আপনার সাংবাদিক সমাজও যদি দাঁড়ায়, কিন্তু তারা দাঁড়াইতে পারবে কিনা, কারণ তাদের প্রত্যেকেরই তো ওই যে চলে যায় আপনার ওই বেতন কাঠামো ইত্যাদির দিক থেকে, এই বিষয়টা চলে আসে তখন অর্থনৈতিক কেন্দ্রিক, এবং ওই জায়গাটাতেই হচ্ছে আপনার মূল চাবিকাঠিটা বলে আমার যেটা ধারণা বাইরে থেকে। আপনি বলবেন হয়তোবা যে বিভেদ বলেন, বলেন, সব কিন্তু ওই অর্থনীতি, অর্থনীতির জায়গাটাতে ইতে এই যে ট্রাম্প যে আপনার ইলেক্টেড হলো, বা ব্রেক্সিট যে হলো, ওইটা কিন্তু এলিটদের কোনো সমস্যা হয় নাই। এলিটরা কিন্তু বিভেদটা তৈরি করে দিছে। এলিট যারা আপনার ব্রেক্সিটের পক্ষেও ছিল, তারা কিন্তু এখনো ভালো আছে। কিন্তু যারা আপনার এই বলছে যে না আমাদের ইকোনমি আমাদের জব নিয়ে যাচ্ছে, তাই না? মানে মূল একটা আর্গুমেন্ট ছিল যে আমাদের চাকরি বাইরের থেকে এসে নিয়ে যাচ্ছে, তার মানে অর্থনৈতিক কেন্দ্রিক একটা বিষয় ছিল, এবং এটাতে একটা বিভেদ করা হয়েছে। তো আমাদের দেশে এই জিনিসটা সফিস্টিকেটেড ওয়েতে বহু বছর ধরে সংস্কৃতির মধ্যে এসে দাঁড়াইছে, যার কারণে আলটিমেট ভিকটিম হচ্ছে আপনার এই মানে সাংবাদিকরা। এটা অনেক এটা এটা আসলে মনে হয় না যে ভাইয়া অনেক দিনে এটা সম্ভব হবে, বা অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা যদি থাকে। এই যে আজকে আমি কথা বললাম, নিশ্চয়ই বহু লোক দেখবে, বহু লোক ইন সেন্সে বললাম যারা ম্যাটার করে তারা দেখবে। তো ধরেন এই জায়গাগুলা থেকে হয়তোবা কিছুটা আপনার আমরা সামনে দেখতে পাবো। এবং আরেকটা বিষয়, যদি কেউ যদি ইনডিফারেন্ট থাকে, তাই না ভাইয়া, মানে কারো যদি কোনো কোনো ধরনের সমস্যা না হয়, তার ধরেন তার একজন কলিগের কোনো একটা অসুবিধা হইলো, এটাতে তার যদি খুব বেশি সমস্যা না হয় কোনো একটা কারণে, তাইলে তো আপনি এটাকে কিভাবে বা আমি বা কিভাবে কিন্তু করবেন? তার মানে কি তারা খারাপ মানুষ? তাও কিন্তু না। তার মানে কিন্তু তারা এও না যে তারা খারাপ মানুষ। তাদের ওই সময়টা তাদের প্রেফারেন্সটা হচ্ছে এই সাইডে থাকা। কিন্তু দেখা যাবে খোঁজ নেন, তারাও কিন্তু অনেকের কাছে ভালো মানুষ, দয়ালু মানুষ। এই যে আপনার বিষয়টা, এইটার ক্ষেত্রে খুবই দুঃখের বিষয়, এবং আলটিমেটলি যারা নিরাপত্তা দেন তারা যদি চেষ্টা করেন তাহলে একটা সময় হবে হয়তোবা। কারণ আপনি যদি হিস্ট্রি দেখেন বাংলাদেশে সাংবাদিকতা করতে যে কত মানুষ মারা গেছে, তাই না? মানে আপনি যদি হিস্ট্রি, আমার বন্ধুর ছিল, পরে উনি প্রধানমন্ত্রীর প্রেস মিনিস্টার হয়েছে, আসিফের আব্বা, ওই যে যশোরের বালু সাহেব, খুলনার, আপনি তো জানেন খুলনার বালু সাহেবকে মেরে ফেলা হয়েছে। তারপরে আরেকটা আমাদের ডিপার্টমেন্টে ছিল বোধহয় সাংবাদিক মানিক সাহা, যশোরের, তার মেয়ে। এই রকম আপনার কিন্তু হিস্ট্রি আছে। যে তারপরে আপনার বাসার তো সাগর রুনি। তো এইটা আমি যেটা বলতে যাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে তারপরে তো আরো অনেকেই আছে যে দেশে বাইরে চলে যেতে বাধ্য হয়েছে বিভিন্নভাবে, এবং এটাতে অ্যাক্টর কিন্তু একজন না বা একটা গোষ্ঠী না, অ্যাক্টর কিন্তু নানা দিক থেকে আসে। তো আমি এইটা হয়তো বা যেটা যে এইটা একটা এখন হয়তো বা একটু ইন্টেন্স মনে হইতেছে, কিন্তু যদি আপনি গবেষণার দৃষ্টি থেকে দেখেন এইটা চলমান, তাই না? মানে এটা চলে আসতেছে। আপনি কি জহির রায়হানকে কি আপনি সাংবাদিক ধরবেন কিনা, বা তাকে আপনি গণমাধ্যম কর্মী ধরবেন কিনা, তাই না? মানে ওইখান থেকেও যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু দেখবেন যে এই হিস্ট্রিটা আপনার হচ্ছে যে অনেক বেশি। এখন এই জিনিসটা ডিসকাশনে আছে কিনা সেটাই হচ্ছে বিষয়। ডিসকাশন তো নাই। ডিসকাশনে তো যে এই বিষয়টা ইম্পর্টেন্টই না, তাই না? এবং ওইখানেই আমার মনে হয় যে ভুলটা, যে নিজেদের যে নিরাপত্তার যে বিষয়টা, এটা যদি ডিসকাশনের মধ্যে না থাকে,
তাইলে এইটা তো মানে এটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, এটা তো হাইলাইটেড হবে না। প্রাধান্য ব্যাপারটা থাকে না আর কি। প্রাধান্য যদি না থাকে তাহলে চিন্তায় যদি না থাকে, চিন্তার প্রাধান্য যদি না থাকে, তাহলে সব বিষয়ই আসলে পিছনে পড়ে যায়। মুবাশ্বের হাসান, তো আমাদের মুবাশ্বের হাসান সময় শেষ। আমরা অনেকক্ষণ কথা বললাম, 1 ঘন্টা 24 মিনিট পেরিয়ে এসেছি আমরা। আপনাকে ধন্যবাদ। সাগর ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, এবং আমরা উইল বি ইন টাচ। বাই। অবশ্যই ভাই। দর্শক, আমরা কথা বললাম লেখক, গবেষক এবং সাংবাদিক মুবাশ্বের হাসানের সাথে। তার কথা শুনলাম আমরা, তার কাছ থেকে যা জানলাম আমাদের সাংবাদিকতার। উনি রাজনৈতিক বিশ্লেষক। আমরা আজকে রাজনীতিতে যাইনি, আরেকদিন হয়তো আমরা বসবো, আরো এক সময় বসবো যখন অন্য বিষয়গুলি নিয়ে কথা বলবো। উনি অনেক বিষয়ে গবেষণা করছেন। আপনার সাউথ এশিয়ান রিজিয়নে আমাদের টেরোরিজম বা আপনি রেডিকালিজম যাই বলেন, এই বিষয়ে উনি কাজ করছেন। উনি একটা জার্নালের সম্পাদক হিসাবেও আছেন, সম্পাদনা করছেন। সব বিষয়ে অনেক কিছু কাজ আছে ওনার, এটা নিয়ে আরেক দিন বসা যাবে। আজকে আমরা এখানেই রাখলাম, সময় সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত থাকার জন্য, সময়ের একটা বাধ্যবাধকতা থাকার জন্য। পরে তার সাথে কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর এই প্যান্ডেমিককে সুস্থ থাকার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ আপনাদের সাথে, ধন্যবাদ মুবাশ্বের হাসানকে। ধন্যবাদ কাকুন ভাই। বাই। ভাই।